নমস্কার, আরো একবার লাইভ। আজকের লাইভটা খুব ইম্পর্টেন্ট একটা লাইভ, যে কারণে লাইভে আসা এবং লাইভে আপনাদের সাথে বেশ কিছু জিনিস শেয়ার করার রয়েছে। তার মধ্যে প্রথম যেটা হচ্ছে যে সুন্দরবনে গিয়ে যে ক্যামেরা হারানোর বিষয়টা নিয়ে আমি অলরেডি একটা ছোট্ট স্টোরি দিয়েছিলাম। ব্যাপারটা আমার একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তো আমার মনে হলো ব্যাপারটা সবার সঙ্গে শেয়ার করা ভীষণভাবে দরকার। অলরেডি যারা লাইভে এখন আসছেন বা লাইভটা যখন পরেও দেখবেন, এই গোটা ঘটনাটা এই কারণে জানানো খুব দরকার। অ্যাজ আ টুরিস্ট, অ্যাজ আ ইউটিউবার, মনে হয় এই ধরনের ঘটনাগুলোর হয়তো বিশাল সিরিয়াস নয়, কিন্তু কোথাও সিরিয়াসনেসের অভাব থাকার কারণে যেভাবে হ্যারাসমেন্ট হতে হয় সেই জায়গাগুলোকে মনে হয় ক্লিয়ার করা ভীষণ দরকার। আজকে সিসিটিভি ফুটেজ না দেখানোর কারণে যেভাবে পরিস্থিতিটা বিগড়ে গেল সেটা আমি এক্সপেক্ট করিনি। আমি গোটা ঘটনাটি আজকে লাইভে শেয়ার করতে চাই আপনাদের সাথে, যে আমার সাথে ঠিক কী ঘটেছে সুন্দরবনে গিয়ে। আমি সুন্দরবনে বহুবার গিয়েছি, আপনারা জানেন। আমার পোস্ট সুন্দরবনে আপনারা দেখেছেন। যারা এই মুহূর্তে লাইভটা দেখছেন তারা আমার এই যে লাইভের শীর্ষকটা আপনারা দেখতে পাবেন, যে সুন্দরবনে গিয়ে হারালাম ক্যামেরা এবং মাইক্রোফোন। গোটা বিষয়টি নিয়ে যে সিসিটিভি ফুটেজ রিসর্টের, সেটা দেখানোর জন্য সিসিটিভি ফুটেজ দেখাতে গিয়ে রিসর্ট কর্তৃপক্ষের গড়িমসি, এবং ফাইনালি আমাকে পুলিশের দ্বারস্থ হতে হয়েছে। আমি ডেফিনেটলি চাইনি যে গোটা বিষয়টি পুলিশ অব্দি যাক। এটা যেভাবে হারাক বা চুরি হয়ে থাকুক, সেই ক্যামেরাটা আমার পাওয়াটা ভীষণভাবে দরকার। আমি চাই যে আমার ক্যামেরা, আমার ইম্পর্টেন্ট একটা গেজেট, সেটা আমি ফেরত পাই। কিন্তু আমাকে ফাইনালি পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে, এটা সবচেয়ে বড় কথা। এবং আমি আজকে এটা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি ডেফিনেটলি এই যে ভিডিওটা বা লাইভটার মধ্যে দিয়ে কোথাও একটা আপনাদেরও মতামত আমি ডেফিনেটলি নিতে চাইব। ঘটনাটা আমি বিস্তারিতভাবে বলি, যে আমরা একটা 40 জনের টিম গত 12 তারিখ সুন্দরবন গিয়েছিলাম, আমার ফ্যামিলি মেম্বার্স সবাই। এবং গত 12 তারিখ যখন গিয়ে পৌঁছই, আমরা ছিলাম হচ্ছে সুন্দরবনের যে আইল্যান্ড রয়েছে, সাতজালি আইল্যান্ড। সেই সাতজালি আইল্যান্ড, অনেকেই যারা সুন্দরবন গিয়েছেন তারা জানেন যে দয়াপুর থেকে যেতে হয়। এই সাতজালি আইল্যান্ডের জেমসপুরে ছিলাম আমি। সেখানে একটি রিসর্টের নাম হচ্ছে সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট। আমার সাথে দীর্ঘদিনের আলাপ না হলেও বেশ ভালো সম্পর্ক, এবং সেখানে আমি আগেও বেশ কয়েকবার গিয়েছি। আমার বেশ ভালো লেগেছে সেখানে থেকে আগেও। আমি সে কারণে আবার সেখানে ফার্দার যাই। যে ঘটনাটি ঘটে, মেজর দুটি ঘটনা ঘটে, যে ঘটনাগুলো মানে আমি শেয়ার করতে ডেফিনেটলি সবসময় চেয়ে এসছি অ্যাজ এ ইউটিউবার। আপনি জানেন যে আমরা ব্লগ বানাই যারা, তাদের জন্য যে কোনো ফুটেজ ভীষণ ইম্পর্টেন্ট হয়। যা ঘটনাটি বলি, আমরা 12 তারিখ গিয়ে পৌঁছে 13 তারিখ আমরা সাইট সিইং করতে গিয়েছিলাম। 13 তারিখ সাইট সিইং করার সময় একটা ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমাদের বোট যখন পীরখালি জঙ্গলে গিয়ে পৌঁছে, পীরখালি 1 এবং 2 এর মাঝখানে যখন আমাদের বোটটা দাঁড়িয়ে, ঠিক সেই সময় একটা ইগল দেখতে পাই আমরা জঙ্গলের মধ্যে, এবং সেটাকে দেখার জন্য বোটটাকে ঘোরাতে বলা হয়। এবং বোটটা ঘোরাতে গিয়ে বোঝা যায় যে বোটের মধ্যে একটা গোলযোগ আছে, এবং বোটটা সামনে মুভ করছে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয় সুন্দরবনে। তখন আমরা বুঝে উঠতে পারিনি, কিন্তু তারপর কিছুক্ষণ পরে বুঝতে পারি যে বোটটা থেমে যায়, এবং যেহেতু বোটটা পেছনে যাচ্ছিল, সামনে যাচ্ছিল না, তাই বোটটা গোল গোল ঘুরতে শুরু করেছিল। এবং সেখানে হাওয়া বোটটাকে ঠেলতে 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 এমন একটা জায়গায় নিয়ে যায়, যেটা খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকভাবে যারা সুন্দরবনে আগে যাননি তাদের পক্ষে কিন্তু এটা জানা খুব ডিফিকাল্ট, বোঝা খুব ডিফিকাল্ট। বোটটা ঠেলতে ঠেলতে, তখন জোয়ার চলছিল, বোটটা ঠেলতে ঠেলতে একেবারে জঙ্গলের দিকে আস্তে আস্তে নিয়ে যায়। এবং আমাদের যারা বোটের সামনে বসেছিল, আমি তাদেরকে রিকোয়েস্ট করি যে উঠে আসো, বোট কিন্তু জঙ্গলে ঢুকে যাচ্ছে। আপনারা বুঝতে পারেন যে এরকম একটা পরিস্থিতি হলে একটা বাঘের জঙ্গল, আর পীরখালি মানে খুব ফেমাস ফর টাইগার্স, তো সেখানে এই ধরনের দুর্ঘটনা ঘটলে একটা সবার মধ্যে যথেষ্ট ভয় থাকে, টেনশন থাকে। এবার যেটা হয়, বোটটা একেবারে জঙ্গলের মধ্যে চলে যায়। ঠিক আমি সেই পরিস্থিতিতে বুঝতে পারি যে এবার একটা দুর্ঘটনা কিছু একটা ঘটতে চলেছে। আমার সঙ্গে যারা গিয়েছিলেন তাদের মধ্যে একটা মেজরিটি যারা সুন্দরবন আগে কখনো যাননি, তাদের কাছে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল। বোটটা ঘুরতে ঘুরতে জঙ্গলে যখন গিয়ে যায়, আমি সঙ্গে সঙ্গে আমার যে হাতে ক্যামেরা ছিল, আমার গোপ্রো ক্যামেরাটা, তখন ওটাকে আমি অন করে দিই। এবং অন করার সাথে সাথেই যে ঘটনাগুলো ঘটতে থাকে, এবং পুরোটাই কিন্তু রেকর্ড হতে থাকে যেখানে ঘটনাটি ঘটে। এবং বোটটা গিয়ে একদম জঙ্গলের মধ্যে ঢুকে প্রায় সজোরে গিয়ে একটা সুন্দরী গাছে বাড়ি খায়। আপনারা বুঝতে পারছেন যে একটা বোট যখন যায়, একটা অনেকটা ডিস্টেন্স মেনটেন করে যায় জঙ্গল থেকে, সেখানে একটা বোট যদি সরাসরি গিয়ে জঙ্গলে ঢুকে যায়, বা মানে যেহেতু জোয়ারে কি হয়, জলটা একদম জঙ্গলের গায়ে গায়ে থাকে, আর বোটের মাথা সেটা একদম ভেতরের দিকে ঢুকে গিয়ে একদম জোরে বাড়ি খায় একটা সুন্দরী গাছের সাথে।
এবং আমার এই মোমেন্টে আমার মানে পূর্ব অভিজ্ঞতা, আমি জানি কি হতে পারে, সে কারণে আমি জিনিসটা শ্যুট করতে শুরু করে দিয়েছিলাম। আমি গোটা ট্রিপটাই শ্যুট করছিলাম ব্লগ বানানোর জন্য। আপনারা জানেন আমরা ব্লগ বানাই যখন। এবার যে ঘটনাটি ঘটে, বোটটা গিয়ে সঙ্গে সঙ্গে জঙ্গলের মধ্যে যখনই বাড়ি খায় সুন্দরী গাছের সাথে, একটা বোটের মধ্যে একটা জাস্ট ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। স্বাভাবিকভাবেই যারা অভিজ্ঞতা নেই বা অনেকেই আছেন যারা ভয় পান, একটুতেই ভয় পেয়ে যান, তারা কান্নাকাটি জুড়ে দেন। আমার দু একজন রিলেটিভ তারা একবারে চিৎকার করা শুরু করে দেন, এবং কি হবে কি হবে, মানে একটা বাঘের ভয় সবচেয়ে বড়। আপনারা জানেন যে বোট যদি ডুবে যায় তাহলে কুমিরের ভয়, আর যদি জঙ্গলে চলে যায় তাহলে বাঘ। মানে আমরা জানি যে এভাবে হয়তো দুর্ঘটনা নাও ঘটতে পারে, কিন্তু আপনি এটা কখনো শিওর হতে পারেন না। এরকম একটা পরিস্থিতিতে স্বাভাবিকভাবে আপনাদের একটা বিশাল, মানে আমাদের যে কোনো মানুষের একটা খুব টেনশন হবে, ভয় হবে। আমারও ভেতরে ভেতরে একটা দুশ্চিন্তা হচ্ছিল, কারণ সারেংয়ের যে চোখমুখ হয়ে গিয়েছিল, স্বাভাবিক একটা খুব দুশ্চিন্তার পরিবেশ। তখন আমাদের একটা বোট এসে মানে একটা বোট আসে আমাদেরকে কাছে, মানে সামনে দিয়ে বোটগুলো যাচ্ছিল, তো একটা বোট এসে আমাদের কিছুটা টেনে দিয়ে ছেড়ে দিয়ে চলে যায়। আবার যা হয়, হাওয়া আবার ঠেলে আবার জঙ্গলের দিকে ঠেলে দেয়। তারপরে আমরা, মানে আমার একজনের ওড়না নিয়ে, মানে মাসির ওড়না নিয়ে আমি জাস্ট ওড়নাটা শো করে করে অনেকক্ষণ পর একটা বোট আসে, মানে ট্যুরিস্ট বোট আসে। সেই বোটটা এসে আমাদেরকে জাস্ট দড়ি দিয়ে টেনে মাঝখানে, নদীর মাঝখানে নিয়ে যায়, এবং সেখানে আমরা অ্যাঙ্কার করে দেওয়া হয় বোটটাকে, আমাদের বোটটাকে, আমাদের লঞ্চটাকে। অ্যাঙ্কার করার পর ওখানে তখনও অনেকে ভয় পাচ্ছিলেন। আমি এই গোটা জিনিসটা শ্যুট করছিলাম আমার ক্যামেরাতে, যে কিভাবে বোটকে ডাকা হলো, মানে এরকম একটা এক্সপিরিয়েন্স, সেটা আমি ডেফিনেটলি চাইতাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। এর মধ্যে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে বোটটাকে সারাই করার জন্য 3 থেকে 3.5 ঘন্টা লেগে যায় পুরো ওইখানে। বোটের যেটা প্রবলেম ছিল, বোটের ক্লাচ প্লেট একেবারে ঘষে গিয়েছিল, এবং সে কারণে বোটের, মানে ওই যেহেতু একবার ব্যাক গিয়ার দিয়ে পিছনে যাওয়ার চেষ্টা করেছিল। আপনারা যদি জানেন যে লঞ্চগুলো যেগুলো হয় সুন্দরবনে, সেগুলো কিন্তু কোনো মানে ব্রেক সিস্টেম থাকে না। মানে এক্ষেত্রে যে নিয়ম যেটা আছে যে লঞ্চের ক্ষেত্রে, যে একটা ফ্রন্ট এবং ব্যাক গিয়ার থাকে, সেটার মাধ্যমে ওটাকে কন্ট্রোল করা হয় স্পিডটাকে। সেই হিসাবে বোট দাঁড় করিয়ে তারপর ইঞ্জিন বন্ধ হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে ওইখানে ওই ক্লাচ প্লেট নষ্ট হয়ে যাওয়ার ফলে ওখানে ক্লাচ প্লেট ঠিক করা এবং যেভাবে জিনিসগুলোকে সারাই করা হয়েছে, অনেক সময় লেগে যায় আমাদের। আমরা সেদিনকে আর যেতে পারি না, যাদের মধ্যে ভয়টা হয়েছিল। স্বাভাবিকভাবে তারপরে খাওয়া দাওয়া দেওয়া হলে একটুখানি টেনশন ফ্রি হয়ে যায়, এবং আস্তে আস্তে বুঝতে পারি যে হ্যাঁ, রেস্কিউ করার জন্য অন্য 2টো বোট এসেছিল, তারা আমাদের প্রচুর হেল্প করেছিল। মূলত আমি যারা বোটে, সেখানে বোটের যারা সারেং বা অন্য অন্য স্টাফ যারা ছিল, তাদেরকে অনেক ধন্যবাদ দেব, যে তারা এই ধরনের ঘটনা পরিস্থিতির মধ্যে আমাদের অনেক হেল্প করেছেন, এবং তারা আমাদেরকে রেস্কিউ করার জন্য যাবতীয় যা করণীয়, যেটা একটা নর্মাল পরিস্থিতিতে করা, কারণ তাদেরও তো বোট তারা। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন ছিল বোটের মেনটেন্যান্স, যে বোটগুলো ঠিকঠাক মেনটেন্যান্স মালিক পক্ষরা করান না বলে আজকে এই ধরনের বিপদের মুখে ট্যুরিস্টদের পড়তে হয়। আজকে কোনো বড় দুর্ঘটনা ঘটে গেলে সেটার দায় কাদের আমি জানি না। ফরেস্ট ডিপার্টমেন্টকে বিষয়টি নিয়ে জানানো হয়েছিল, তখন ফরেস্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকেও আমরা যোগাযোগ করেছিল আমাদের যিনি গাইড ছিলেন, এবং আমরা যখন রিসর্টে যোগাযোগ করেছিলাম, রিসর্টের পক্ষ থেকেও কোঅর্ডিনেশনের কথা বলা হয়েছিল, এবং তারা যিনি ওখানের মানে পুরো জিনিসটা দেখাশুনো করছেন, তো উনি কিন্তু বলেছিলেন যে হ্যাঁ, আমরা দেখছি, বোট পাঠানোর ব্যবস্থা করছি, আরেকটা বোট যদি ওখানে পৌঁছে যায়। তো সেক্ষেত্রে কিন্তু কোঅর্ডিনেশনে কোনো সমস্যা হয়নি। যিনি কোঅর্ডিনেটর ছিলেন তিনি যথেষ্ট হেল্পফুল। আমার সঙ্গে তার অনেক দিনের আগেও আমি অনেকবার গিয়েছি, তার সাথে আমার পরিচয় আছে, তার সোর্সে আমি গিয়েছিলাম সেখানে। আমরা প্রত্যেকটাই বাড়ি যখনই গিয়েছি খুব ভালো সেখানে কোঅর্ডিনেশন পেয়েছিলাম। তো সেই জায়গা থেকে আমাদের কোঅর্ডিনেট করা হয়, আমরা ওখান থেকে রেস্কিউড হই, আমরা চলে আসি। এরপর যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে, আমরা যখন বিকেল বিকেল সেখানে পৌঁছে যাই, তো আমাদের একটা টিম, মানে একটা বড় 40 জনের যেহেতু গ্রুপ ছিল, তাই আমরা ডিসাইড করি যে একটা গ্রুপ চলে যাবে গ্রামের দিকে ঘুরে, একটু গ্রাম ঘুরে রিসর্টে ফিরবে, আর একটা গ্রুপ তারা ঘরে ফিরে যায়, মানে রিসর্টে ফিরে যায়। আমাদেরকে বলা হয় যে নেক্সট দিন আমাদের আবার টোটাল ট্রিপটা করিয়ে দেওয়া হবে, মানে সাফারিটা, যেহেতু আমরা করতে পারিনি। তো সেই ওয়াইজ আমরা যখন গ্রামে যাই, আমার একটা গোপ্রো ক্যামেরা, যেটা আমি টোটালটা শ্যুট করেছিলাম, সেই ক্যামেরাটা আমার এক ভাইয়ের কাছে ছিল। তো সেই ক্যামেরাটা ওর কাছেই ছিল। পরবর্তীকালে যখন আমরা গ্রাম ঘুরে ফিরি রিসর্টে, দেখা যায় আমাদের ক্যামেরাটা মিসিং, আমাদের ক্যামেরাটা নেই, এবং তার সাথে মাইক্রোফোনের যে রিসিভারটা লাগানো থাকে সেই রিসিভারটাও নেই, মানে রিসিভারটা যেহেতু ওপরে লাগানো ছিল ওটাও মিসিং। তো আমরা খুঁজে খুঁজে যখন পুরো রিসর্টে খুঁজে পাই না জিনিসটাকে, তখন আমরা আমাদের মোবাইল চেক করি, এবং মোবাইলে বিভিন্ন যে ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলো ওয়াইজ আমাদের ক্যামেরাটা কোথায় রয়েছে সেটা আমরা ট্রেস করাতে গিয়ে দেখি যে যারা সুন্দরবনের এই এলাকায় গিয়েছেন বা থাকেন তারা তো খুব ভালো করে জানেন যে এই সাতজালিয়া আইল্যান্ডের যেখানে আমরা ছিলাম, জেমসপুর,
এটা একদম প্রত্যন্ত একটা গ্রামের মধ্যে। তো আইল্যান্ডের একদম মানে নদীর গায়ে গায়ে হচ্ছে এই রিসর্টটা। রিসর্টের পিছন দিয়ে যখন আমরা ঘুরে ফিরছিলাম, মাঠ, ওখানে একটা 12 নম্বর খেলার মাঠ রয়েছে। ওই খেলার মাঠে আমাদের লাস্ট যে ফুটেজ মোবাইলের, সেখানে দেখাচ্ছে যে আমার ভাইয়ের জ্যাকেটের ভেতরে এইখানটাতে ওই ক্যামেরাটা ছিল শেষ পর্যন্ত। তারপর থেকে ক্যামেরাটার আর কোনো হদিশ নেই, কারণ আমরা তারপর কোনো ছবিও তুলিনি। আর রাতের বেলা রিসর্টে ফিরে আসার পর তো কোথায় আমরা জানতেই পারছি না। এবার ঘটনাটা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে ওই রিসর্টের ভেতরে সিসিটিভি রয়েছে। এখন সিসিটিভিতে দেখলে একমাত্র বোঝা যাবে যে রিসর্টের ভিতরে ক্যামেরাটাকে নিয়ে আসা হয়েছিল কিনা, রিসর্ট থেকে জিনিসটা চুরি হয়েছে কিনা। আমি যখন জিনিসটাকে বলি তখন আমাকে বলা হয় যে এটা আমরা দেখে দিচ্ছি। তো পরের দিন, ওই দিনকে রাত্রিবেলা আমরা 12টার সময় বেরিয়েছিলাম, গিয়ে গ্রামের ওই সব জায়গাগুলো খুঁজে দেখি টর্চ নিয়ে, মোবাইলের আলো ফেলে, কিন্তু কোথাও ওই জিনিস পাওয়া যায় না। আমরা মনে করছি বা সন্দেহ করছিলাম যে জিনিসটা হয়তো বাইরে পড়ে গেছে, কোথাও পকেট থেকে পড়ে গিয়ে থাকতে পারে, যদিও আমরা জানি না কি ঘটনা ঘটেছে। কিন্তু যে এখানে আপনাদের সাথে শেয়ার করার রয়েছে যে ঘটনাটা ফাইনালি ঘটলো, যে আমাদের কেন পুলিশের দ্বারস্থ হতে হচ্ছে। এখন আমরা যখন ফিরে এলাম পরের দিন সকালবেলা, অনেক খোঁজাখুঁজি হয়েছে, গ্রামের লোকেরা সেগুলো জানতো। আমি জানি না যদি কেউ পেয়ে থাকেন তিনি বা সে নিয়েছে জিনিসটা, কিন্তু বিষয়টা এখানে নয়। বিষয়টা এইরকম যদি হতো আমি লাইভটা করতামই না। বিষয়টা হচ্ছে আমার প্রথমত টোটাল ফুটেজটা ওখানে ছিল, কিন্তু ব্যাপার যেটা হয় যখন আমি বলি রিসর্টকে যে আমার সিসিটিভি ফুটেজটা দেখাতে, রিসর্টের পক্ষ থেকে আমাকে রিসর্টের মালিকের সাথে কলকাতা ফেরার পর যোগাযোগ করে দেওয়া হয়। তো উনি বলেন ঠিক আছে আমি সুন্দরবন যাচ্ছি। প্রথমে আমি জানতাম কলকাতা থেকে জিনিসটা আমাকে দেখানো হবে, কিন্তু কলকাতা থেকে দেখানো হয় না। বলা যিনি রিসর্টে উনি যাচ্ছেন, উনি ওখানে যাওয়ার পর সিসিটিভি ফুটেজটা দেখানো হবে। উনি সোমবার দিন আমাকে নাম্বারটি দিয়েছিলেন যিনি কোঅর্ডিনেটর, আর উনি মঙ্গলবার দিন রিসর্টে গিয়েছিলেন সম্ভবত, বা সোমবার গিয়েছিলেন, আমি ঠিক জানি না। আমি যেদিনকে যাই, উনি যেদিনকে যান সেদিনকে আমি রাত্রিবেলা, মঙ্গলবার দিন ফোন করেছিলাম ওনাকে। উনি আমাকে বলেন যে ঠিক আছে দেখবো, কালকে ফোন করুন, মানে এরকম একটা বলেন। উনি কি পরিস্থিতির মধ্যে ছিলেন আমি জানি না, কিন্তু উনি আমাকে ওই রাত্রিবেলা, উনি ওখানে যে কিছু দেখেননি সেটা আমি শিওর ছিলাম। পরের দিন যখন আমি ওনাকে ফোন করলাম, উনি কিছুক্ষণ পরে উনি আবার রিং ব্যাক করেছিলেন। উনি আমাকে বললেন যে এই গ্রামের একজন পেয়েছেন, এমনটা মনে করা, আমরা মনে করছি এক ব্যক্তি পেয়েছেন যিনি আমাদের রিসর্টের পেছনেই থাকেন। আমাদের হোটেলের একজন কর্মচারী, মহিলা কর্মচারী, তিনি যখন আসছিলেন আমাদের রিসর্টে কাজের জন্য, তখন তাকে বলা হয় যে আমি এরকম একটা ক্যামেরা পেয়েছি, 10,000 টাকা দিলে তারপরে ক্যামেরাটা ফেরত দেবো। তো উনি বলেন যে ঠিক আছে আমরা বলছি, ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, ছেলেটিকে আমি চিনি, আমাদের এই গ্রাম, আমাদের রিসর্টে আগে কাজ করতো। বলেন যে তাদের সাথে খুব একটা সুসম্পর্ক নেই তার আবার। এবার বলা ঠিক আছে 10,000 টাকা দেওয়া হবে, কিন্তু ক্যামেরাটা তো আগে দেখি ওর কাছে আছে কিনা। তারপরে মানে আমাকে প্রথমে বলা হয় যে এরকম এরকম ব্যাপার। তো আমি অপেক্ষা করি 24 ঘন্টা, আমাকে এর মাঝখানে কিচ্ছু জানানো হয় না। পরে যখন আমি ফোন করি আজকে সকালবেলা, মানে এতগুলো দিন চলে গেছে, ভাবুন যে সিসিটিভি দেখাতে গিয়ে এতগুলো দিন চলে গেল। আমি যখন ফোন করলাম, উনি কলকাতাতে কোথাও একটা নার্সিংহোম বা ডায়াগনস্টিক সেন্টারে ছিলেন। আমাকে বললেন যে উনি খুব ক্যাজুয়াল, ওনার ক্যাজুয়াল অ্যাপ্রোচ প্রথম থেকেই ছিল, আজকেও সেই ক্যাজুয়াল অ্যাপ্রোচ। উনি বললেন যে না ওখানে ওটা পাওয়া যায়নি। আমি বললাম যিনি, বলছে না না উনি অ্যাকচুয়ালি মজা করছিলেন, আমরা খবর নিয়ে দেখেছি উনি মজা করছিলেন, উনি পাননি। এখন সিসিটিভি ফুটেজ, বললেন সিসিটিভি ফুটেজ কিছু নেই, ওখানে কিছু নেই, সিসিটিভিতে কিছু নেই। কিন্তু কথা ছিল আজকে কলকাতায় বসে আমাকে সিসিটিভি ফুটেজ দেখানো হবে, প্রথমত সেটা দেখানো হলো না এবং বলা হলো নাকি সিসিটিভিতে কিচ্ছু নেই, ফুটেজে কিচ্ছু নেই। পরে আমি আমার কোঅর্ডিনেট, মানে আমাদের যিনি কোঅর্ডিনেট করছিলেন, উনি আমাদের জানালেন যে উনি নাকি সিসিটিভি ফুটেজ দেখেনি। সিসিটিভি ফুটেজ উনি দেখেনি, না দেখেই জানিয়ে দিলেন যে না নেই। মানে আমার প্রথম প্রশ্ন যে কেন এটা, সিসিটিভি ফুটেজ না দেখেই আমাকে কেন প্রথম জানিয়ে দেওয়া হলো যে না সিসিটিভিতে কিছু নেই। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে রিসর্টের মধ্যে ওটা হারিয়েছে কিনা, রিসর্ট থেকে চুরি গেছে কিনা, আমি জানি না। আমি এই ধরনের একটি ভিডিও শুট করে সেটি পাবলিক করার আগে আমার ক্যামেরা মিসিং, আমার কাছে এটা একটা বড় প্রশ্ন জাগতেই পারে, স্বাভাবিকভাবে মনে প্রশ্ন জাগতে পারে। আমাদের গ্রুপে প্রশ্নটা মনে জেগেছিল যে এই ধরনের জিনিস বাইরে দেখানোর পর হতে পারে তাদের সমস্যা হতে পারে। কিন্তু আমি তবুও বলি, যেহেতু আমি কনফার্ম হতে চাইছিলাম যে হ্যাঁ এটা মিসিং হয়েছে, বাইরে থেকে মিসিং হয়েছে, পড়ে গেছে। প্রশ্ন এটা, প্রথমে একবার বলা হলো যে সিসিটিভিটা দেখানো হবে, এতদিন চলে গেল দেখানো হলো না, পরে হঠাৎ করে বলে দিলেন যে না সিসিটিভি দেখা হয়ে গেছে, সিসিটিভিতে কিছু নেই।
তারপরে আমি কোঅর্ডিনেটরের মাধ্যমে জানতে পারছি যে উনি সিসিটিভি দেখেনি এবং উনি ডিনাই করে গেছেন। উনি নাকি আমাকে এমন কিছু বলেছেন যে সিসিটিভি ফুটেজ দেখা হয়েছে, ওখানে কিছু পাওয়া যায়নি। আমার ওনার ফোন রেকর্ড রয়েছে, উনি আমাকে কি বলেছেন। এখন গল্পটা হচ্ছে, আমি এই গোটা বিষয়টি নিয়ে লোকাল থানাতে কথা বলেছিলাম। লোকাল থানা আমাকে ওখানে যেতে বলেছেন। এখানে একটা ঘটনা যেটা ঘটেছে সেটা হচ্ছে যে, আমি এই সব ঘটনা যখন পুলিশের ঘটনা যখন আমি বলছি, তখন আমাকে ওনাদেরই রিসর্ট থেকে আরো একজন রিসর্টেরই একজন যিনি কো মালিক পার্টনার, তিনি বলেন যে আমাদের 2 দিন সময় দিয়ে দিন, আমরা 2 দিন পরে আপনাকে, কারণ উনি বলছেন যে আমি বিষয়টি জানতাম না, আমি জানলে আগে এই ব্যাপারটা সমস্যার সমাধান করে দিতাম। কারণ গল্পটা হচ্ছে সিসিটিভি যে ফুটেজ সেটা 72 ঘন্টা স্টোর থাকে, তারপর ওটা ডিলিট হয়ে যায়, তারপর হার্ড ডিস্কে জমা হয়ে যায়। এই হার্ড ডিস্কটা সুন্দরবনে গিয়ে আমাদের বসে দেখতে হবে, সেখানে দেখার পর ফাইনালি আমরা আপনাকে ফুটেজটা দিতে পারবো। তখন আমি একটা পরিষ্কার কথা ওনাদেরকে বললাম, একটুখানি সমস্যা হচ্ছে, হয়তো আমার এখানে লোডশেডিং হয়ে গেছে, সেই কারণে নেটওয়ার্ক একটু ইস্যু হবে এবং হচ্ছেও, আমি জানি। এখানে যেহেতু ওয়াইফাইটা বন্ধ হয়ে গেছে, এমন আওয়াজ হচ্ছে পেছনে একটা, আমি জাস্ট একটু জানতে চাইবো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। লাইভটাও এর মাঝখানেই ঘটনাটা ঘটলো, কি মানে কি গন্ডগোল চলছে আপনারা বুঝতে পারছেন, একটার পর একটা ইস্যু ঘটছে। এখানে অনেকেই দেখছেন, আমি জানি, মাঝখানে হঠাৎ করে কেটে গেলে আমাকে লাইভে আবার একটা ভিডিও বানাতে হবে, এটা হচ্ছে প্রবলেম। তো এখন ব্যাপারটা হচ্ছে যে সিসিটিভি ফুটেজটা দেখে আমাকে 2 দিন পর ওনারা জানাবেন, এরকম একটা বলছেন। তার জন্য ওদেরকে সুন্দরবনে আসতে হবে কোনো একজন এক্সপার্টকে নিয়ে। তিনি সেখানে যাওয়ার পর সেই ফুটেজ বের করে আমাকে দেখানো হবে। প্রথম প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা আমাকে আগে কেন করা হলো না? আমি যখন পুলিশের কথা বললাম তখন কেন এই ঘটনাটা করা হলো, এটা করা হলো? এতদিন পর্যন্ত যে অ্যাপ্রোচটা দেখানো হচ্ছিল যে কোনো ব্যাপারই নয়, যে সিসিটিভি দেখানোটা ওদের কোনো ইস্যুই নয়। এখন যখন পুলিশের কথা আমি বললাম, আমার যখন লোকাল পিএস এর সাথে কথা হয়েছে, আমাকে ওসি বলেছেন আপনি আসুন, তখন ওনারা বলছেন যে আমাদের 2 দিন সময় দিন। আমি প্রথমেই কিন্তু এটা বলছি যে আমি কিন্তু কারোর এগেনস্টে কমপ্লেন করিনি, আমি শুধু জাস্ট বলেছি সিসিটিভি ফুটেজটা দেখান, যাতে আমি এটা কনফার্ম হতে পারি যে এইখানে বিষয়টা ঘটেনি, মানে বাইরেই ঘটেছে। আমার ভাই যখন ভেতরে ঢুকেছিল রিসর্টের সন্ধ্যেবেলা, তখন ওর কাছে ওর কাছে ওই গোপ্রো ক্যামেরাটা ছিল না। সিম্পল কথা, সেটা দেখিয়ে দিলেই হয়ে যেত। কিন্তু এখন যখন আমি দেখলাম যে ফাইনালি দেখানো হচ্ছে না, তখন আমি পুলিশে কমপ্লেন করলাম। কারণ এখানে একটা কথা আপনাদের বলি, আমি কাল যখন ওনাকে বলেছিলাম যে একজন পেয়েছেন বলে যখন দাবি করছেন, তখন আমি বললাম যে ঠিক আছে, আমি পুলিশকে খবর দিচ্ছি, যা হওয়ার ওখানে হবে। তো উনি বললেন না, এখনই পুলিশের কাছে যেও না, আমরা কনফার্ম হয়নি। তো প্রথম কথা, যখন কনফার্ম হলেন না, তাহলে আমাকে জানালেন কেন যে একজন এরকম পেয়েছেন? এখন দ্বিতীয়ত, উনি যখন আজকে আমাকে জানালেন যে না, ওখানে কিছু পাওয়া যায়নি, সিসিটিভিতে কিছু নেই, তো ডেফিনেটলি আমার পুলিশের কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা ছিল না। এখন ওনারা বলছেন যে 2 দিন একটু হোল্ড করে যান। গত শনিবার ঘটনা ঘটেছে, আজকে বৃহস্পতিবার, আর কতদিন হোল্ড করব? এই ক্যামেরাটা আমি ধরে নিলাম বাইরেই কোথাও হারিয়েছে, সেখান থেকে যদি আজকে অন্য জায়গায় চলে যায়, আমি এটা কোনোদিনও পাবো না। আমি প্রথম কথা, কেন আমি এতদিন অপেক্ষা করতে হবে আমাকে? আমি একজন টুরিস্ট হিসাবে আমার দাবি থাকতে পারে, আপনারা ক্যামেরাটা হারানো নিয়ে আপনাদের মেনে নিচ্ছি যে আপনাদের কোনো দায় নেই, আপনারা হারাননি, কিন্তু একজন টুরিস্ট হিসাবে আমার তো মিনিমাম একটা দাবি থাকতে পারে যে আমাকে সিসিটিভি ফুটেজ দেখানো। আমার প্রশ্ন হচ্ছে, এই সিসিটিভি দেখানো নিয়ে এত গড়িমসি কেন? সিসিটিভি ফুটেজটা দেখানো হলো না কারণ 72 ঘন্টার যে কথা বলা হচ্ছে, যেদিনকে এই রিসর্টের যিনি মালিক সমীর বিশ্বাস, তিনি যখন গেলেন কলকাতা থেকে রিসর্টে, সেদিন ছিল মঙ্গলবার, শনিবার ঘটনা ঘটেছে, 72 ঘন্টা হয়নি, বিকেলবেলা ঘটনাটা ঘটেছিল। তাহলে তিনি ওখানে গিয়ে দেখলেন না কেন সিসিটিভিটা? উনি ব্যাক করেছেন বুধবার দিন, উনি বুধবার দিন যখন ব্যাক করছেন, উনি কিন্তু আমাকে একবারও বলেননি যে সিসিটিভি দেখা হয়েছে, কিছু পাওয়া যায়নি। উনি আজকে বলেছেন, মানে বৃহস্পতিবার যখন উনি কলকাতা গতকাল ব্যাক করে গেছেন, উনি আজকে বলছেন যে না, সিসিটিভিতে কিছু দেখা হয়নি, পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজটা তো আমি জানতাম যে কলকাতায় এনে আমাকে দেখানো হবে, তাহলে উনি সুন্দরবনে বসেই দেখে নিয়েছেন সিসিটিভিতে কিছু পাওয়া যায়নি। তাহলে সেদিনকে আমাকে কেন বললেন না, যেদিনকে উনি ব্যাক করছিলেন, মানে মঙ্গল বা বুধবার তিনি দেখেছেন? কারণ উনি তো বুধবার কলকাতায় ফিরে গেছেন, তাহলে বুধবার বা মঙ্গলবার উনি সিসিটিভিটা দেখেছেন, বা বুধবার সকালে দেখেছেন। তাহলে বুধবার যখন আমি ওনাকে ফোন করলাম, উনি কিন্তু আমাকে সিসিটিভি নিয়ে কিচ্ছু বলেননি। উনি আজকে বৃহস্পতিবার যখন উনি কলকাতায় ফিরে গেছেন, আমি আবার ফার্দার জিজ্ঞেস করলাম যে কিছু কি জানতে পারলেন? ওই ভদ্রলোক যিনি ক্যামেরাটা পেয়েছেন বলে দাবি করছেন, 10,000 টাকা চাইছেন, উনি তখন আমাকে বললেন যে না, উনি মজা করছিলেন। আমি যখন দিলাম সিসিটিভি
বললো সিসিটিভিতে কিছু নেই। তার মানে সিসিটিভিটা দেখলেন কখন? যদি দেখে থাকেন তাহলে উনি গতকাল আমাকে বললেন না কেন? কারণ উনি তো সুন্দরবন থেকে গতকালই ব্যাক করে গেছেন, যখন আমি ফোন করছি উনি ব্যাক করছেন। তার মানে উনি মিথ্যে কথা বলছেন। প্রথম কথা, উনি যে মিথ্যে কথা বলছেন এবং উনি আমাকে মিসলিড করছিলেন এতক্ষণ ধরে। আমি যখন পুলিশের কথা বললাম তখন উনি আমাকে বলছেন যে উনি আমাকে কিছু বলেননি, ওনার যিনি পার্টনার, যিনি, আমি তার সম্পর্কে বলতে চাই যে উনি ডেফিনেটলি খুব ভালোভাবে আমার সাথে কথা বলেছেন। উনি আমাকে বলেছেন যে আপনি আমাদের 2 দিন সময় দিন, আমি দেখে নিচ্ছি। আগে যদি জানতাম তাহলে আমি ডিল করতাম ব্যাপারটা। এখন প্রশ্নটা হচ্ছে, আমি কেন বিশ্বাস করবো আপনাদের? আপনারা তো আমাকে মিসলিড করেছেন। আমি যদি আমার জায়গায় অন্য কোনো টুরিস্ট হতো, তাহলে আপনাদের কাছে আপনাদের ওই এলাকা থেকে কোনো জিনিস হারিয়ে যাওয়া মানে আপনাদের কাছে কোনো ব্যাপারই না। সিসিটিভি ক্যামেরাটা লাগিয়েছেন কি করতে? তাহলে যদি সিসিটিভি ক্যামেরাটা লাগানোর পর সিসিটিভিটা যদি আপনি শেয়ারই না করতেন, যদি শেয়ারই না করেন, আপনারা মনে করেন যে ট্যুরিস্টদের এই ধরনের জিনিস হারিয়ে যাওয়া তো কোনো ব্যাপারই না, আপনি তাহলে সুন্দরবনে যাওয়ার আগে যে প্রতিশ্রুতিটা আপনাদের টিম আমাকে দিল, তাহলে সেই প্রতিশ্রুতির মানেটা কি হলো? তার মানে আপনি আমাকে হ্যারাস করেছেন, আপনি আমাকে মিসলিড করেছেন। আপনার রিসোর্ট থেকে সিসিটিভি জিনিসটা চুরি হয়নি তার কোনো গ্যারান্টি আমি রাখতে পারছি না। আমার কাছে কোনো প্রুফ নেই যে ওই ক্যামেরাটা বাইরে থেকে হারিয়েছে। আপনার রিসোর্ট থেকে হারাতে পারে। এখন ব্যাপার হচ্ছে, আমি এই গোটা বিষয়টা নিয়ে পুলিশে কালকে কমপ্লেন করব। আমি কালকে যাব সুন্দরবন। আমি কালকে গিয়ে ওসির সঙ্গে যোগাযোগ করব, দেখা করব। আমি অবশ্যই যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানেও পুলিশ আমাকে প্রতিশ্রুতি দিয়েছে সেখানে নিয়ে যাওয়ার। এখন বিষয়টা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, আমি জাস্ট আপনাদের কাছ থেকে জানতে চাইছি, আমার ওই দুর্ঘটনাটা, প্রথম কথা হচ্ছে এই ধরনের দুর্ঘটনা, দেখুন দুর্ঘটনা ঘটতে পারে, রাস্তায় গাড়ি খারাপ হয়ে যেতে পারে, লঞ্চও খারাপ হয়ে যেতে পারে, কিন্তু এই ধরনের দুর্ঘটনা শো করা একটা রিসর্টের জন্য হতে পারে প্রবলেমেটিক। আজকে তো আমার এটা মনে হচ্ছে, এখন যখন আমি সিসিটিভিটা নিয়ে এত টালবাহানা দেখছি, আমি বলছি সমস্তটাই সন্দেহের জায়গায়। আমি যদি কোনো কিছু নিয়ে সন্দেহ করি যে আমার এটা কোথায় হারিয়েছে, তখন আপনার সিসিটিভি না দেখানো, আপনার এই গড়িমসি করাটা, আপনাদের বলছি, আপনারা যদি কোনো একজন আমার জায়গায় থাকতেন, আপনারা কি সন্দেহ করতেন না? এক হতে পারে আপনি ব্যাপারটা নিয়ে গুরুত্বই দেননি, অথবা আপনি এই ক্রাইমটা করেছেন বা আপনারা এই ক্রাইমটা করেছেন, এখন লুকোচ্ছেন। আপনারা যদি কনফার্ম না হন, তাহলে আপনারা কেন একজন লোক পেয়েছেন বলে আমাকে জানালেন? আর একজন লোক পেয়েছেন সেটা জানাতে এত সময় লেগে গেল কেন? 24 ঘন্টার পর সময় লেগে গেল কেন? সেই লোকটা আপনাদের রিসর্টের পেছনেই থাকেন। এখন আমি ওই এলাকা থেকে, সুন্দরবনের ওই এলাকা থেকে, আমি আবারও বলছি, সুন্দরবনের সাতজেলি আইল্যান্ড, যেটা মানে জেমসপুর, যেটা যেতে হয় আপনার দয়াপুর আইল্যান্ড, দয়াপুর ফেরিঘাট হয়ে, মানে সজনেখালির উল্টো দিকে, মানে যেখানে আপনার যেতে হলে পাখিরালয় থেকে ঠিক ফেরি ধরে উল্টো দিকে যেতে হয় দয়াপুর থেকে সাতজেলি আইল্যান্ডে জেমসপুরে আসতে হয়। 12 নম্বর খেলার মাঠ, যেখানে আমি লাস্ট আমার সিসিটিভি ক্যামেরাটা আমার ভাইয়ের পকেটে দেখেছিলাম। এইখানে যদি কেউ দেখে থাকেন, এই ভিডিওটি যদি তার কাছে পেয়ে থাকে, আপনি যদি এই ভিডিওটা পেয়ে থাকেন, আর যদি ক্যামেরাটা এখানে কেউ পেয়ে থাকে, আপনি যদি জানতে পারেন বা আপনি যদি নিজেও নিয়ে থাকেন, আমি প্রথম কথা বলছি যে আমি ক্যামেরাটা ফেরত দিলে আমি রিওয়ার্ড দেব। প্লিজ ক্যামেরাটা ফেরত দিন, ওটা আমার খুব ইম্পর্টেন্ট একটা ক্যামেরা, ওটা প্লিজ ফেরত দিন। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে, সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট, আপনারা কি মনে করেন নিজেদের? একটা টুরিস্টের ক্যামেরা হারিয়ে গেল, আপনারা দায়সারা ভাব করে একটা টুরিস্টকে মিথ্যা কথা পর্যন্ত বলে দিলেন যে না ওখানে সিসিটিভি কিছু নেই, অন্য কোনো টুরিস্ট হলে ঠিক আছে, কোনো ব্যাপার না। আজকে যদি আপনার ওই রিসর্ট থেকে জিনিসটা চুরিও হয়ে যায়, পুলিশ কমপ্লেন করেছেন, আমার কাছে কোনো রাস্তা নেই। আমি আপনাদের সাথে কোঅপারেট করেছি, আমি আপনাদের কথা শুনেছি, আমি আশা করেছিলাম আপনাদের কাছ থেকে কোঅপারেশন। কিন্তু এই নন কোঅপারেশন, এটার মানেটা কি? এটার মানেটা হচ্ছে আমাকে পুলিশের কাছে আমি যেতে বাধ্য। আপনারা আমাকে সিসিটিভি ফুটেজ দেখাননি, এখন আপনারা বলছেন যে সিসিটিভির ফুটেজ নাকি আপনাদের আছে, কিন্তু সেটা ওখানে হার্ড ডিস্ক থেকে রিকভার করতে হবে। এত দূর অব্দি বিষয়টি গেল কেন? অনেকেই আছেন জিনিসপত্র হারিয়ে যায়, হয়তো হারিয়ে গেল, কেউ পুলিশ কমপ্লেন করেন, কেউ করেন না। আমি জানি না আমি ক্যামেরাটা পাবো কিনা, আমি জানি না ওই ফুটেজগুলো পাবো কিনা। এত বড় একটা দুর্ঘটনাটা যে ঘটেছে আমার সাথে সুন্দরবনে, সেটা আমি আমার যারা ভিউয়ার্স রয়েছেন তাদের সঙ্গে শেয়ার করতে পাবো কিনা আমি জানি না। এখন গল্পটা হচ্ছে, পুলিশ কালকে আমার সাথে যাবে এলাকায়, আমি পুলিশের সাথে অলরেডি কথা বলেছি, আমাকে কালকে পুলিশ প্রতিশ্রুতি দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বাধ্য এটা করতে। আমি জানি না এরপর জিনিসটা কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। এখন
আপনারা আমি জাস্ট আপনাদের সাথে বিষয়টা এই কারণে শেয়ার করতে চাইলাম যে আপনারা আমাকে বলুন যে এরকম পরিস্থিতিতে আপনারা যদি আমার জায়গায় হতেন তাহলে আপনারা কি করতেন। আমি তো ডেফিনেটলি চাইবো যে আমার ক্যামেরাটা ব্যাক যদি আমি পাই। আমি কাউকে কিন্তু কোনো দোষারোপ করিনি এক্ষেত্রে, প্রথম থেকে ওনাদের যে ব্যবহার সেখানে কিন্তু আমি যথেষ্ট স্যাটিসফাইড। মানে ওনাদের বলতে ওনাদের তো সবাইকে আমি চিনি না, যিনি আমাদের সাথে কোঅর্ডিনেট করেন ওনার সাথে আমার আলাপ আছে, উনি যথেষ্ট ভালোভাবে আমার সাথে কোঅর্ডিনেট করেছেন সবসময়। উনি আমাকে ব্যাপারটা নিয়ে বলেছেন যে প্রথম দিন সিসিটিভি দেখানো হবে। এবার আপনারা আমাকে বলুন যে এই সিসিটিভি ফুটেজটা কেন আমাকে দেখানো হচ্ছে না, কেন এই সিসিটিভি দেখাতে এত গড়িমসি করা হলো। আমি এই ভিডিওতে ডিটেলটা বলেছি যে আমার সিসিটিভিটা কিভাবে আমার গোপ্রোটা কিভাবে হারালো। আমি জানি না, আমার লাস্ট ছবি ওয়াইজ গোপ্রোটা আমার ভাইয়ের পকেটে ছিল, তারপর থেকে গোপ্রোটা কোথায় গেছে আমি জানি না। ওটি বাইরে পড়ে গেছে, নাকি রিসর্টে হারিয়েছে, নাকি চুরি হয়েছে, নাকি কেউ পেয়ে নিয়েছেন। এটা বুঝতে হলে আমাকে রিসর্টের সিসিটিভি ফুটেজটা দেখতে হতো, যেটা আমাকে দেখানো হচ্ছে না, যার জন্য গড়িমসি করা হলো শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত। আমি ধরেই নিলাম রিসর্টে কেউ চুরি করেননি, তাহলে আমাকে সিসিটিভিটা দেখানো হলো না কেন? একজন টুরিস্ট হিসাবে আমার জিনিস চুরি গেছে, আমি রিসর্টের সিসিটিভি দেখতে চাইবো, এটা তো স্বাভাবিক। আমাকে গড়িমসি করে ঘোরানো হলো শনিবার থেকে বৃহস্পতিবার অব্দি আজকে। এখন আমাকে বলা হচ্ছে এখনই পুলিশের কাছে প্লিজ যাবেন না। কেন তাহলে এই কটা দিন আমার সাথে এইভাবে এই জিনিসটা করলেন আপনারা? আর যদি বাইরে পড়ে থাকে, ধরে নিচ্ছি আপনারা এই ধরনের কোনো ঘটনার সঙ্গে লিপ্ত নন, আপনারা গড়িমসি করেছেন, শুধু এটাই আপনাদের অপরাধ, তাহলে বাইরে যদি কেউ পেয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো ইনিশিয়েটিভ ছিল না? আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন বড়জন, হ্যাঁ এই জায়গাতে আপনারা তো ইনভেস্টিগেট করতে পারেন না। তাতে আমার একটাই কাজ, পুলিশের কাছে কমপ্লেন করে এবং পুলিশকে বলা, পুলিশ ডেফিনেটলি জিনিসটা দেখবেন। তাহলে আমার পুলিশের কাছে যাওয়া ছাড়া কোনো রাস্তা নেই। তো এক্ষেত্রে আমি এটাই বলতে চাইলাম আজকের এই ভিডিওটার মধ্যে দিয়ে, যে আমি সবার কাছে অনুরোধ করব যারা এই ভিডিওটা আমার শেয়ার করবেন বা ওই এলাকায় পৌঁছে দেবেন, যদি ওই এলাকার স্থানীয় প্রশাসন, ওখানকার মানুষজন, বা যদি এই ভিডিওটা ওখানে কারোর কাছে আপনারা পাঠান, আমি আবারও অ্যাড্রেসটা বলে দিচ্ছি, সার্জেলি আইল্যান্ড, সুন্দরবন, জেমসপুর, 12 নম্বর খেলার মাঠ, আমি যে রিসর্টে ছিলাম ঠিক ওই জায়গাটা, সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট। এই এলাকায় ক্যামেরা যদি বাইরে কেউ পেয়ে থাকেন প্লিজ আমাকে ফেরত দিন, আমি ক্যামেরাটার জন্য আপনাকে রিওয়ার্ড দেব। আমি কথা দিচ্ছি, ক্যামেরাটা যদি আমাকে দিয়ে দেন আমি এটার জন্য রিওয়ার্ড দেবো। ক্যামেরাটা খুব আমার ইম্পর্টেন্ট একটা গেজেট। আমরা অনেক কষ্ট করে জিনিসপত্র কিনি, আমাদের একটা গেজেটের অনেক দাম আছে, প্রায় 40,000 টাকা দাম ক্যামেরাটার। ছোট্ট ক্যামেরা কিন্তু অনেক দামি ক্যামেরাটা, গোপ্রো যারা ইউজ করেন তারা জানেন। আমার ওই ক্যামেরার মধ্যে ফুটেজগুলো রয়েছে সমস্ত, আমার যাবতীয় ভ্লগের ফুটেজগুলো রয়েছে, যেগুলো আমি এই দুর্ঘটনার কবলে পড়ে তুলেছিলাম। আমার সেই ফুটেজগুলো দরকার। এবং আমি গোটা বিষয়টিতে রিসর্টকে একদিন পর্যন্ত সন্দেহ করিনি, কিন্তু রিসর্ট যেভাবে আমার সাথে সিসিটিভি দেখাতে গড়িমেশি করলো, আমি বাধ্য হচ্ছি রিসর্টের এগেনস্টে এফআইআর লজ করতে। আমি কাল এফআইআর লজ করবো রিসর্টের এগেনস্টে, এবং ডেফিনেটলি আমি পুলিশি স্টেপ নেব, প্রয়োজন পড়লে আইন আদালতেরও স্টেপ নেব। যে কারণে আমার মনে হয় সুন্দরবনের মতন জায়গায় একটা দুর্ঘটনা যখন ঘটেছে সেই ফুটেজটা আমি দেখাবো, এটাও স্বাভাবিক। এবং সেকেন্ড থিং হচ্ছে, আপনাদের এই গড়িমসি কেন হবে? টুরিস্টরা যখন ওখানে যাচ্ছে, যদি কোনো কিছু চুরি হয়ে যায় তার দায় তো আপনাদেরও, আপনারা কেন সেটা দেখাবেন না? মানছি ওখানে চুরি হয়েছে কিনা, ওখান থেকে চুরি হয়েছে এটা এখন পর্যন্ত প্রমাণিত নয়, কিন্তু এই গড়িমসিটা কেন? মিথ্যে কথা কেন? প্রথম কথা, আপনি সিসিটিভি না দেখে কেন মিথ্যে কথা বললেন যে সিসিটিভি তো ওখানে কিছু নেই? এবং এটাও আপনি দাবি করছেন আপনি নাকি মিথ্যে কথা বলেননি। আমার কাছে সিসিটিভি আমার কাছে আপনার কল রেকর্ডিং আছে। আমি সেই কল রেকর্ডিং এখানে আপনাদের শোনাচ্ছি। লাস্ট কল রেকর্ড যেটা হয়েছে আপনারা শুনেন জিনিসটা কি বলা হয়েছে আমাকে। দেখুন, আমি লাস্ট যখন কল করেছিলাম ওনার সমীর বাবুর বক্তব্য শুনুন। সমীর বাবু, লালুদা, উনি কি বলছেন শুনুন আমাকে। উনি এখন মিথ্যা কথা বলতে পারেন, তো আমার কল রেকর্ড থাকে, কল রেকর্ডে কি বলা হচ্ছে শুনুন, জাস্ট শোনাচ্ছি আপনাদের। হ্যাঁ লালুদা, বলছি বলছি কোনো আপডেট? আপডেট এখনো কিছু হয়নি। শোনো, আমি আসল কথা, আমার যে ছেলেটি রঞ্জিত, ওকে নিয়ে আসছে। ওর শরীর খুব খারাপ, তো টেস্টিং গুলো করাচ্ছে। আমি আছি ডায়াগনোসিস ব্যাপারে।
ঠিক আছে, আমি আপনাকে বললাম আমি কালকে পুলিশ নিয়ে ওখানে যাচ্ছি। কালকে আমার ওসির সাথে কথা হয়ে গেছে, আমি ওখানে গিয়ে কথা বলছি যা বলার, কারণ আপনারা আমার যা ডিলে করছেন আমি ওখানে আমাকে যেতেই হবে, আমার ক্যামেরাটা নাহলে হারিয়ে যাবে। আপনারা সিসিটিভি ফুটেজটা আমাকে এখনো দেখালেন না। না, সিসিটিভি ফুটেজটার মধ্যে ওখানে কিছু নেই। ঠিক আছে, ঠিক আছে, আমি ওখানে যাচ্ছি, আমি পুলিশকে আপনি সিসিটিভিটা দেবেন, আর আমি পুলিশ নিয়ে ওখানে যাচ্ছি। ঠিক আছে, কালকে। ওকে, ঠিক আছে, ওকে। আপনারা শুনতে পারলেন সমীর বাবু লালুদা, যিনি ম্যানগ্রোভ রিট্রিট, সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিটের মালিক, যার ক্যাজুয়াল অ্যাপ্রোচ। উনি পরিষ্কার বললেন যে ওখানে কিছু নেই সিসিটিভিতে। কেন? ওয়াই? আমার প্রশ্ন হচ্ছে কেনটা, এই মিথ্যাটাটা কেন আমার সাথে? সেকেন্ড থিং হচ্ছে, এই যে মিথ্যাটাটা বললেন, সেকেন্ড থিং হচ্ছে আপনি পরবর্তীকালে স্বীকার করেছেন আপনার যিনি কি বলবো সহ পার্টনার, তিনি আমাকে বলেছেন যে এই ঘটনা ঘটেনি। তার মানে দেখুন আপনারা কিভাবে মিথ্যা কথা, মানে আপনি একটা ব্যবসা করছেন, আপনি কিভাবে মানুষকে মিথ্যে বলছেন। দেখুন, আমি জাস্ট এইটা শো করার জন্যই এটা দেখালাম। এক সেকেন্ড। হ্যালো, হ্যাঁ, কুণালবাবু বলছেন? এখানে উনি কি বলেছেন শুনুন, এটা ওনার পার্টনার। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কুণালবাবু বলছেন? বলছি। আমি অর্পণ আমাকে আপনার নাম্বারটা দিল। আমি বলুন। এসএমআর এর পার্টনার বলছি, রাজীব। বলুন বলুন। হ্যাঁ, বলছি দাদা, আপনি একদিন একটুখানি এর মধ্যে একটু টাইম দিতে পারবেন? কি ব্যাপারে বলুন। আমরা একদিন তাহলে আমাদের এখান থেকে যেটা ডিবিআর এর যেটা ওখানে রিকভারটা করতে পারলাম না, এখান থেকে আপনার কোন মানে আপনি তো উনি বললেন রিকভারটা করতে পারলাম না, এখন উনি বলছেন করতে পারলাম না, আগে জানিয়ে দিল যে নেই। জিনিসগুলোর এটা মধ্যে পুলিশ আছে কমপ্লেনের কথা বলার পর কোন একটা এক্সপার্ট কাউকে নিয়ে যেতে পারলে, কেন ওটা হলো 1 টিবির আমাদের আছে, মেমোরি আছে। আচ্ছা, আমি আপনাকে একটা কথা বলি, ব্যাপারটা হচ্ছে আপনারা ওটা রিকভার করুন, পুলিশ আপনাদের থেকে ওটা চাইবে ডেফিনেটলি। ঠিক আছে, আমি এবার যা প্রসেস আছে আমার লিগ্যাল প্রসেসেই যাব। কালকে আমার সাথে ওসির কথা হয়েছে, কালকে আপনাদের রিসর্টে ওসি যাবে। উনি কি বলছেন সেই জায়গাটা একটু শোনাচ্ছি। যেগুলো আছে আপনারা কালকে গিয়ে ওখানে লোকালে কথা বলবো, ওসি ওখানে গিয়ে কথা বলবেন, রিসর্টেও যাবেন। এবার মানে ইনভেস্টিগেশন অফিসার, সেটা আপনার তরফ থেকে যখন আপনাদের চাওয়া হবে তখন ডেফিনেটলি আপনারা ওটা প্রডিউস করে দিতে পারবেন। আমি আপনাকে একটা কথা বলি, দেখুন ব্যাপারটা হচ্ছে যে আমি গত শনিবার থেকে বলে যাচ্ছি আমাকে সিসিটিভি ফুটেজটা দেওয়ার কথা। আমি আজকে যখন ফোন করেছিলাম আপনারই কোনো সহ পার্টনার, তিনি আমাকে বললেন সিসিটিভিতে কিছু নেই, কিন্তু অর্পণ দা আমাকে বললো যে উনি বলেছেন যে সিসিটিভি ফুটেজটা রিকভার করা যায়নি বা নেই। দু রকমের কথা। এক, আমার কাছে ওনার ফোন রেকর্ডিং আছে যে উনি বলেছেন যে সিসিটিভিতে কিছু নেই, দেখা হয়েছে, কিছু পাওয়া যায়নি। এখন গল্প হচ্ছে এরপর আমাকে লিগ্যাল প্রসেস ছাড়া কোথাও যাওয়ার নেই। আমি এখনো পর্যন্ত ট্রাস্ট করেছিলাম আপনাদের ওপর, যখনই দু রকমের কথা হয়ে যায় তখন আমাকে লিগালি যেতে হবে। এবং আমি অলরেডি কমপ্লেন যেটা কালকে লজ করব আপনাদের রিসর্টের এগেনস্টে, যে আপনারা আমার সাথে এই ধরনের মানে আপনারা দু রকমের কথা বলছেন, জিনিসটা আপনাদের এখানে হারিয়েছে এরকম কোনো প্রমাণ আমার কাছে যেমন নেই, কিন্তু আপনাদের এরকম দু রকমের কথাতে স্বাভাবিকভাবে আমার সন্দেহ বাড়ে। এবং সে কারণে আমি ডেফিনেটলি সেই হিসাবেই আপনাদের এগেনস্টে যে কমপ্লেনটা কালকে লোকাল থানায় করব, সেই ওয়াইজ পুলিশ আপনাদের ওখানে যাবে। এবার আপনারা যদি ওইটা প্রোভাইড করে দেন, দেখুন আমি কারোকেই দোষারোপ করছি না, কিন্তু বিষয়টা যেহেতু আমার কাছে কনফার্ম নয়, এটা একটা ইনভেস্টিগেশনের পার্ট। সো ডেফিনেটলি আপনি দাদা একদম আপনার দিক থেকে আপনি ঠিকই করেছেন, ঠিক আছে, আপনি একদমই ঠিক করেছেন। কিন্তু আমার কাছে একটা রিকোয়েস্ট আপনার, আপনি এটা করার আগে একবার যদি আপনি আমার সঙ্গে একটু টাইম দেন, আপনাকে আমি নিয়ে গিয়ে ওখানে টোটাল জিনিসটা বসিয়ে, জিনিসটা আমরা নিজেরা বসে যদি শর্ট আউট করে নিতে পারি তাহলে আর কোনো ঝামেলাই থাকে না আর কি। আসলে বিষয়টা কি বলুন তো, আমি সময়টা না দিয়েছিলাম, এই সময়টা আমি আর দিতে পারবো না, কারণ আমি এই সময়টা গত শনিবার থেকে দিয়েছিলাম। যে ক্যাজুয়াল অ্যাটিটিউড আমি লক্ষ্য করলাম এসএমআর এর, তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এবার আমার অলরেডি পুলিশের সাথে কথা হয়ে গেছে, আমি কালকে প্ল্যানিংও করে নিয়েছি। আমি অনেক দিন ধরেই অর্পণদাকে বলে যাচ্ছি, গত শনিবার থেকে আজকে হচ্ছে বৃহস্পতিবার, এতগুলো দিন অপেক্ষা করার পর আমার পক্ষে আর অপেক্ষা করা সম্ভব নয়। এবং যদি না এই ধরনের মানে কি বলবো মিস ইনফরমেশন এবং কোঅপারেশনের অভাব, স্বাভাবিকভাবে আমাকে পুলিশের দ্বারস্থ হতেই হলো। মানে আমি আপনাদের, কিন্তু আমি আর লিগালি পথ ছাড়া, আমি তো আপনাকে চিনি না,
এবং লালুদা যার সাথে আমার কথা হচ্ছিল আমি ওনাকেও চিনি না, আমি চিনি অর্পণদাকে। অর্পণদার মাধ্যমে আমার যাবতীয়, অর্পণদাকে আমি শনিবার দিন বলেছিলাম যে আমাকে ফুটেজটা দিতে। শনিবার দিন গেল, রবিবার দিন গেল, সোমবার গেল, মঙ্গলবার গেল, বুধবার গেল, আজকে বৃহস্পতিবার দিন আমার কাছে ফাইনাল রিপোর্ট হলো যে সিসিটিভি ফুটেজ আমাদের দেখা হয়েছে, সেখানে কিছু নেই। এরপর আমার পক্ষে আর কোনোভাবেই সময় দেওয়া সম্ভব না, কারণ আমাকে যদি কেউ মিথ্যে কথা বলে তারপর তো আমি আর সময় দিতে পারবো না, কারণ আমি তো বিশ্বাসের জায়গাটাই আমার আর নেই। তাহলে আমি আর কেন কোঅপারেট করবো বলুন, আমার সাথে সেটা আমি একদম 100% আপনার বুঝতে পারছি, কিন্তু মানে কোন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, মিসআন্ডারস্ট্যান্ডিং নয়, যেটা পুলিশকে ছেড়ে দিন, পুলিশ ডিসাইড করুক এটা কি, পুলিশের হাতে যখন ব্যাপারটা যাক, পুলিশই ডিসাইড করে নিক। আমার তো আলটিমেটলি আমার ক্যামেরাটা নিয়ে দরকার। আমি অর্পণদাকে পরিষ্কার করে বলেছিলাম যদি লজে ক্যামেরা থাকে আমাকে ক্যামেরা ফেরত দাও, আর যেভাবে হোক ফেরত দাও, আর যদি বাইরে কোথাও ঘুরে পড়ে থাকে সেটা লজে থাকলে তো আপনার ক্যামেরার সাথে সাথেই আপনার হাতে পরের দিনই চলে আসবে। কথা আমি বললাম যদি বাইরে থাকে তাহলে সেটা পুলিশ খুঁজে দেখবে, আর যদি লজে থাকে তাহলে সেটাও পুলিশ খুঁজে দেখুক, পুলিশের কাজ হচ্ছে ইনভেস্টিগেট করা। এবার আমি এই কথাটা গতকালও কিন্তু লালুদাকে বলেছিলাম যে উনি আমাকে বললেন যে আপনি এখনই পুলিশের কাছে যাবেন না, আপনি যে রিকোয়েস্টটা আমাকে করছেন সেটা উনি আমাকে কালকে বলেছেন যে এখনই পুলিশের কাছে যাবেন না, আমি আগে খোঁজ করে নিই। তো আমার কাছে দুটো রিপোর্ট এলো, এক নম্বর রিপোর্ট হচ্ছে যে ওখানে নেই, সেকেন্ড রিপোর্টটা হচ্ছে যে যিনি দাবি করেছিলেন, যিনি ক্যামেরা পেয়েছেন তিনি মজা করছেন। সেটা আমি অর্পণদার মাধ্যমে জানতে পারলাম, এবং লালুদার মাধ্যমে জানতে পারলাম, এবং প্রদীপদার মাধ্যমে জানতে পারলাম। তিনজন আমাকে একই রিপোর্ট দিয়েছে। এবার দেখুন, প্রদীপদা বলতে যিনি ওই লঞ্চের সারে, আচ্ছা আচ্ছা আচ্ছা, যিনি গিয়েছিলেন কথা বলতে। তো এবার ব্যাপারটা হচ্ছে এখানে যখন আমি অপেক্ষা করার পরে রিপ্লাইটা পেলাম, তারপরে মনে হয় আমার অপেক্ষা করা ঠিক হবে না, কারণ আমার ক্যামেরাটা মিসপ্লেস হয়ে যেতে পারে, ওটা ডিস্ট্রয় হয়ে যেতে পারে। আমি আর এই সময়টা দিতে পারছি না আমার ক্যামেরার স্বার্থে, আমার নিজের স্বার্থে। এবার আমি প্রথম থেকে আপনাদের উপর ভরসা করেছিলাম, আমি অর্পণদাকে একটা কথাই বলেছিলাম যে আমি পুলিশকে। এনিওয়ে, এটা আমি সেকেন্ড ফোন শোনালাম। সেকেন্ড যিনি ফোন করেছিলেন ওনার নাম আমি বলছি না, কারণ উনি বিষয়টি নিয়ে আমার সাথে কোঅর্ডিনেট করার চেষ্টা করেছিলেন, ওনার নাম এক্ষেত্রে আমি সামনে আনার চেষ্টা আমি করছি না। এখানে অর্পণদা নামটা বারবার এসছে। অর্পণদা যিনি অপারেশনাল হেড এই টোটাল সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিটের, অর্পণদার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। অর্পণদা যথেষ্ট কোঅর্ডিনেট করেছেন, অর্পণদা এই ট্রিপটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছিল এবং যথেষ্ট হেল্পফুল। আমার সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিটের এগেনস্টে অ্যাজ সাচ কোনো অভিযোগ নেই। কিন্তু যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় আমার মালিকের এগেনস্টে, যিনি সমীর বিশ্বাস, তিনি যে বিহেভিয়ারটা করলেন বা তিনি যেভাবে অ্যাপ্রোচটা দেখালেন, সেক্ষেত্রে এটা টোটালি অন্য বিষয়। সুন্দরবনের থাকা খাওয়া ঘোরা সেটা অন্য বিষয়। আজকে এই অ্যাপ্রোচটা থেকে আমি কি বুঝতে পারবো, আপনি হলে কি বুঝতে পারবেন সেটা আপনি বুঝতে পারছেন, আমি হলে কি বুঝতে পারবো সেটার জন্য আমাকে ফাইনালি পুলিশের দ্বারস্থ হতেই হবে। উনি আজকে আমার কাছে সময় চাইলেন, ওনাদের বক্তব্য 72 ঘন্টা হয়ে গেছে, 72 ঘন্টার পর এখন ওইগুলো ডিলিট হয়ে গিয়ে হার্ড ড্রাইভে সেভ হয়ে যায়। তো মঙ্গলবার দিন তো গিয়েছিলেন ওখানে, মঙ্গলবার দিন তো 72 ঘন্টা হয়নি, তো দেখলেন না কেন? মঙ্গলবার দিন কি করলেন ওখানে গিয়ে? আপনার কাছে গুরুত্ব মনে হলো? মানে কে কুণাল বোস ফোন করেছে কি যায় আসে, ওরকম প্রচুর টুরিস্ট ফোন করে, তাদের প্রচুর জিনিস হারায়, কোনো ব্যাপার না। একটা লোকের দামি একটা জিনিস হারিয়ে গেলে কোনো ব্যাপার না, কি যায় আসে? আমরা এখানে ব্যবসা করি, আমরা লোকের থেকে এখানে লোককে টুরিস্ট আসবে, টাকা কামাবো, গল্প শেষ। কারো কিছু হারালো কি হারালো না আমাদের কোনো দায়ী নেই। আমার যদি নিজের জিনিসটা হারাতো, আমি এই প্রশ্নটা ওনাকে করেছিলাম যে আপনার যদি নিজের জিনিস হারাতো আপনি কি এতক্ষণ অপেক্ষা করতেন সেই মঙ্গলবার থেকে আজকে বৃহস্পতিবার অবধি? করতেন না। আজকে আপনি ডেফিনেটলি তার পরের দিন বা সেই মুহূর্তে গিয়ে সিসিটিভিটা খুঁজতেন। আমি তো আপনাকে মঙ্গলবারের কথা বলছি, হারিয়ে যেত শনিবার, মঙ্গলবারও আপনি সেখানে সুন্দরবন গিয়ে পৌঁছে দেখলেন না, বুধবারও আমাকে রিপোর্ট দিলেন না যে সিসিটিভি কি হয়েছে, বৃহস্পতিবার আপনি ক্যাজুয়ালি বলে দিলেন ওখানে পাওয়া যায়নি। মানেটা কি? আপনি এখন বলছেন যে আপনি নাকি বলেছেন, আপনি এটা বলেননি। আমি শুনিয়ে দিয়েছি আপনার ফোন রেকর্ড, আপনি কি বলেছেন না বলেছেন, এখানে যারা আছে সবাই শুনেছে। এখন কে মিথ্যে বলছে, কেন মিথ্যে বলছে, তার ইন্টেনশনটা কি, সেটা অন্য গল্প। আমি আপনাদের লজের এগেনস্টে চুরির অভিযোগ আনছি এবং আপনাদের এগেনস্টে আমি কালকে এফআইআর দায়ের করছি। আপনাদের বক্তব্য, আপনি প্লিজ, আমার একটাই বক্তব্য যে আমার ক্যামেরা যদি ফেরত দিয়ে দেন, আমার আর কিছু করার নেই। আমি এত কিছু করে আপনাদের নাম সামনে আনতে চাইতাম না। যদি আপনারা এইরকম ট্যুরিস্ট পরিষেবা দেন তাহলে আমাকে প্লিজ এই বিষয়টা আনতে হবে। আমরা যেমন মানুষকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য রেফার করি, বলি এই রিসোর্টে আসুন, এটা ভালো জায়গা, এখানে থাকুন,
এই রিসর্টকে নিয়ে আমি আগেও ভালো কথা বলেছি, কিন্তু যদি আমার সাথে বলে না, যদি অন্য কারোর সাথে এটা ঘটতো, আমি সেখানে প্রেজেন্ট থাকতাম, মানে আমি জিনিসটা জানতাম, তাহলে আমি ডেফিনেটলি সেটাই সামনে আনতাম। আমি যত আমাদের সঙ্গে যারা ডিল করেন, যে সকল টুরিস্ট হোমস্টে, রিসর্ট, হোমস্টে, হোটেলস যারা আমাদের সাথে ডিল করেন, আমি তাদেরকে বলি আমি আজ পর্যন্ত কারোর থেকে এরকম করে কোনো ডিল করিনি যে আপনি আমাকে টাকা দেবেন, আমি আপনার যা আছে দেখিয়ে দেবো, মানে খারাপকে ভালো বলে দেবো, কখনোই না। আমি যা দেখি আমি তাই বলি। আমি আজ পর্যন্ত, এখনো পর্যন্ত যদিও কোনোদিনও কোনো কারোর কাছ থেকে টাকা নিয়ে কাজ করিনি, কোনো রিসর্ট বা কোনো হোটেলের কাছ থেকে। হ্যাঁ, কিন্তু যদি আমি টাকা নিয়ে কাজ করিও, সেক্ষেত্রেও আমি যেটা ঘটবে সেটাই দেখাবো। আমি কোনো মিস লিড বা মিস ইনফরমেশন দেব না, এটা আমার নিজের শর্ত নিজের কাছে, কারণ আমি মানুষকে বিভ্রান্ত করতে চাই না। আমাদের পেশা হতে পারে, কিন্তু আমরা মানুষকে বোকা বানাতে চাই না। পয়সা নেওয়াটা একটা, যে কোনো ক্ষেত্রেই আমরা দেখতে পারি যে হ্যাঁ আমরা একটা বিজ্ঞাপন করি, তার জন্য পয়সা নিই, এটা এক ধরনের বিজ্ঞাপন। আমার নিজের তো রুজি রুটির দরকার, কিন্তু হ্যাঁ তাই বলে এই নয় যে আমরা মানুষকে মিসগাইড করবো। একটা মানুষ সেখানে গিয়ে দেখবে যে আমার সাবস্ক্রাইবার্স, আমার ভিউয়ার্সরা গিয়ে সেখানে দেখবে এই ধরনের পরিষেবা সেখানে পাচ্ছেন, ডেফিনেটলি আমাকে সোচ্চার হতেই হবে। আজকে আমি দুটো ভিডিওতে আমার মিথ্যা কথা বলে দিতে পারি আপনার নামে, কি হবে? যখন পরের দিন টুরিস্টরা সেখানে যাবে, তারা তো গিয়ে দেখতেই পাবে, তখন আমাকে তারা চিটিংবাজ মনে করবে। কিন্তু বিষয়টা আজকে এখানে যেখানে দাঁড়ালো, আমার সাথে ঘটনাটা ঘটলো, তাহলে একজন সাধারণ টুরিস্টের সাথে তো ঘটতেই পারে, অস্বাভাবিক কিছু না। আমি আবারও বলছি, আমি আপনাদের এতদিন সময় দিয়েছিলাম এই কারণে, কারণ আপনারা প্রত্যেক দিন আমাকে ঘোরাচ্ছিলেন, আজকে নয় কালকে, পরশু, তরশু, এরম করে করে লাস্টে আপনারা বলে দিলেন যে সিসিটিভি ফুটেজে কিচ্ছু নেই। এখন বলছেন যে সিসিটিভি ফুটেজ নাকি আপনারা দেখেনি নি। সো এবার আর কোনো রাস্তা নেই। যাই হোক, মানে আমি, যারা আমার লাইফটা টানা এতক্ষণ ধরে দেখছেন, তারা বুঝতে পারলেন যে কোন পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আমি কালকে যাচ্ছি। আর এখানে যদি কেউ থেকে থাকেন, যারা আমার এই গোটা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবং আমাকে ভালোবাসেন, আমার সাথে আছেন, আমার ভিউয়ার্স, আমার বন্ধু, আমার পরিচিত, আমার দীর্ঘদিনের আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ফ্রেন্ডস, আমি তাদের কাছে একটাই অনুরোধ করব যে আমার তরফ থেকে যদি কোনো গাফিলতি হয়ে থাকে, ক্যামেরাটা আমার হাত থেকে হারায়নি, ক্যামেরাটা আমার ভাইয়ের কাছে ছিল, তার কাছ থেকে হারিয়ে গেছে বা রিসর্টে এসে চুরি হয়ে গেছে। এই জিনিসটা কনফার্ম করার জন্য আমি রিসর্ট থেকে সিসিটিভি চেয়েছিলাম। যদি বাইরে খোয়া গিয়ে থাকে, তাহলে সেটা আমরা বুঝতে পারবো রিসর্টের সিসিটিভিটা দেখার পরই। কিন্তু রিসর্টের সিসিটিভি যদি আমাদের না দেখানো হয়, তাহলে আমরা কি করে বুঝবো বাইরে খোয়া গেছে? আর যদি বাইরে খোয়া যেয়ে থাকে, তার জন্য পুলিশ ইনভেস্টিগেশন হতে পারে। যদি সত্যিই কেউ নিয়ে গিয়ে বলে যে 10,000 টাকা দেবেন তারপরে ফেরত দেবো, তাহলে এটা ক্রাইম। আমার জিনিস হারিয়ে গেলে কেউ পেলে সেটা রেখে দেওয়াটা এক ধরনের ক্রাইম। হ্যাঁ, আমি পাওয়ার পর ডেফিনেটলি তাকে রিওয়ার্ড দিতে পারি, সেটা অন্য ব্যাপার। কিন্তু আজকে যে ঘটনাটা, যে পরিস্থিতিটা তৈরি হলো, এটা বিকজ অফ অনলি সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট। আজকে এই পরিস্থিতি তৈরি হতেই না। এখানে এই ধরনের গেজেট গুরুত্বপূর্ণ ভীষণ। আমি একটা জিনিস বলি যে আমরা না এই প্রত্যেকটা গেজেট না ইএমআইও কিনি, মানে আমাদের মানে এত পয়সা নেই যে আমরা এই জিনিসগুলো টাকা দিলাম 40,000, 50,000, 1.5 লাখ, 2 লাখের ক্যামেরা সঙ্গে সঙ্গে কিনে নিলাম, হয় না। আমরা এগুলো ইএমআই এই গোপ্রোটা আমি যখন কিনেছিলাম, তখন আমি এটা ইএমআই কিনেছিলাম, আজ থেকে অনেকগুলো বছর আগে। তো এগুলো আমাদের প্রত্যেকটা কষ্টের উপার্জনের পয়সা। সেখানে আপনাদের মিনিমাম কোনো রেসপন্সিবিলিটি নেই। একটা লোকের ক্যামেরা হারিয়ে গেল, এতগুলো ফুটেজ হারিয়ে গেল, সুন্দরবনে বিপদের মুখে পড়লাম লঞ্চে। এবং আমি আপনাকে বলতে বাধ্য যে আপনারা লঞ্চগুলোকে একদমই মেনটেন করেন না। আজকে বিপদের মুখে লঞ্চটা পড়েছিল বিকজ অফ আপনাদের এই ধরনের মিসম্যানেজমেন্টের ফলে। আপনারা মেনটেন করেন না বলে সুন্দরবনের জঙ্গলে এই ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। আপনারা এই লঞ্চটাকে নিয়ে আপনারা ব্যবসা করছেন দিনের পর দিন, তাহলে সেই লঞ্চটাকে আপনারা মেনটেন করবেন না কেন? আপনারা সিসিটিভি লাগিয়েছেন কেন ওখানে, যদি আপনারা টুরিস্টকে না দেখাতে পারেন? কি জন্য? আপনার যদি আজকে কোনো কিছু হারাতো, আপনি পরের মুহূর্তে গিয়ে সিসিটিভি দেখতেন। আমাকে বৃহস্পতিবার অব্দি অপেক্ষা করিয়ে এই মিথ্যা কথাটা কেন বললেন? আমি সেই কারণে পুলিশের কাছে যাচ্ছি। আমার আপনাদের এগেইনস্টে কোনো অভিযোগ ছিল না, শুধু একটাই অভিযোগ, আপনারা মিথ্যুক। আপনারা টুরিস্টদের সাথে এই ধরনের বিহেভিয়ার করেন, টুরিস্টদের মিসগাইড করেন, মিসলিড করেন, টুরিস্টদের আপনারা গুরুত্বই দেন না। টুরিস্টরা এলো, তারা আপনার পয়সা দিয়ে থাকলো, আমরা কেউ বিনা পয়সা থাকতে যায় না, আমরা পয়সা দিয়ে থাকি। কিন্তু এইভাবে যদি আপনারা মিসলিড করেন, তাহলে আপনারা বলতে বাধ্য হচ্ছে যে আপনারা এইরকম ব্যবসা করতে পারেন না। এই জিনিসটা অন্যায়, মানুষের সাথে এই ধরনের জিনিস করাটা অন্যায়। আপনি একটা ব্যবসা করছেন, আমি আপনার ব্যবসাকে ভালো বলছি, আপনার ওখানে থাকা ভালো, খাওয়া ভালো, এটা যখন বলছি,
আপনি আজকে অন্যায় করছেন, সেটাও কিন্তু কলার তুলে আমি অন্যায়ের প্রতিবাদ করব। এটা আপনি আমার কাছ থেকে অন্য কিছু পাবেন না, এটাই পাবেন। আপনি এখন মনে করতে পারেন বা আপনারা মনে করতে পারেন যে এটা আপনার জাস্ট ক্যাজুয়াল একটা ব্যাপার ছিল, আপনারা তো গুরুত্ব দেননি, এর বাইরে আপনাদের কোনো দোষ নেই। এই গুরুত্ব না দেওয়াটাই এক ধরনের দোষ আমি মনে করি বলে, এবং সে কারণে আমি আগামীকাল পুলিশ কমপ্লেন করতে সুন্দরবন যাব। হ্যাঁ, আমাকে যেতে হবে, এতটা দূর আমাকে আবারও দৌড়তে হবে বিকজ অফ আপনাদের জন্য। আপনারা যদি বিষয়টা ওখান থেকে একটু হেল্প করতেন তাহলে হয়তো আমি কিছুটা সাহায্য পেলে হয়তো আমার ক্যামেরাটা ফেরত পেতাম। আপনাদের কোনো ইচ্ছেই ছিল না আমার ক্যামেরাটা ফেরত পাওয়ার নিয়ে। আপনারা মনেই করেন না যে একটা লোকের ক্যামেরা হারিয়ে যাওয়া মানে তাদের জন্য কত ব্যথা আর কত দুঃখের। সেটা আমার যদি ক্যামেরা আমার হাত থেকেও হারায় না, সেটা কেউ পৃথিবীতে কেউ, এখানে যারা ভিডিও দেখছেন প্রচুর লোকের মোবাইল হারিয়ে যায়, ক্যামেরা হারিয়ে যায়, কিন্তু কেউ চায় না তাদের এই ধরনের গুরুত্বপূর্ণ ডিভাইসগুলো হারিয়ে যাক। আমাদের এগুলো শখের নয়, এগুলো আমাদের কাজের। হারিয়ে যদি কেউ মিসপ্লেসও করে ফেলে, যদি সে কেউ তার কাছ থেকেও যদি হারিয়ে যায়, তাহলে সে ডেফিনেটলি সেটা চাইবে সে ফিরে পেতে। কে নিজের জিনিস ইচ্ছাকৃত হারাতে চায় বলুন তো? কেউ তার ক্যামেরা মোবাইল হারাতে চায়, কিন্তু যখনই কোনো যেটা হারিয়ে যায় তখন আমাদের মধ্যে একটা ব্যথা থাকে, যন্ত্রণা থাকে, আমরা সবাই তার জন্য খুব দুঃখী হয়ে পড়ি। তো আপনাদের মধ্যে তো সেটা একবারও দেখলাম না, আপনার মধ্যে বিশেষ করে। আপনি সমব্যথীও নন, আপনি চেষ্টাও করলেন না হেল্প করার, উল্টে আপনি মিথ্যা কথা বললেন আমাকে। এবং সরি, আই এম রিয়েলি ভেরি সরি। আমি সে কারণে চেষ্টা অ্যাটলিস্ট করব। আমি এই ভিডিওটা করলাম, 10টা লোক দেখলো, তাহলে যে আমার ক্যামেরাটা ফেরত পেয়ে যাবো তা তো নয়। কিন্তু আমি এটুকু বলি যে ট্যুরিস্টরা যদি নেক্সট টাইম আপনার ওখানে যায়, অ্যাটলিস্ট এই ধরনের বিহেভিয়ার যেন আপনি আমার কারোর সাথে না করেন। অ্যাটলিস্ট কোঅপারেট করুন মানুষকে। মানুষ তো, আপনারা তো পরিষেবা দেওয়ার জন্য আছেন, মানুষকে পরিষেবা দিন, মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে এইভাবে ঘোরাবেন না, মানুষকে দিনের পর দিন ঘোরাবেন না। আপনার কাজটাই গুরুত্বপূর্ণ, আপনি ওখানে গিয়েছেন আপনার কাজের জন্য, কিন্তু আমিও তো আপনাকে রিকোয়েস্ট করেছিলাম বারবার করে যে আপনি প্লিজ একটুখানি আমাকে একটু জানান। আপনি মানে ক্যাজুয়াল হয়ে গেলেন, গুরুত্বটা বুঝলেনই না। যাই হোক, এই কারণে আমার লাইফটা করা। এখানে সন্দীপদা কমেন্ট করেছেন, নিজেদের ইমেজ বজায় রাখতে তাগিদের রিসর্ট কর্তৃপক্ষের উচিত আপনি বলার আগেই আপনাকে কথা যত সম্ভব সহযোগিতা করা। দায়িত্ব এড়িয়ে যে আচরণ রিসর্ট কর্তৃপক্ষ দেখালেন তার এফেক্ট পাবেন তারা। আমরা যারা এখানে রয়েছি অন্তত তারা কি এই বিষয়টি আগামী দিনে কোন যাবো এই ঘটনার পর থেকে? আমি দেখুন, যে কোনো ব্যবসায়ীর মানসিকতা থেকে বলি না, আমি সত্যি কথা বলতে সন্দীপদা, আমি চাই না কোনো ব্যবসা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক। আজকে যখন রিসর্টে এই জিনিসটা হারিয়েছিল, রিসর্টের প্রত্যেকটা স্টাফ আমার সাথে জিনিসটার জন্য সমব্যথী ছিল। রিসর্টের সারিং পর্যন্ত তিনিও আমাকে বলেছেন যে দাদা আপনার এটা হারিয়ে গেল, কারণ আমাকে অনেকদিন ধরে ওরা চেনে। কিন্তু মালিকের এই ধরনের বিহেভিয়ার, এটা কি, মানে এটা কেন? আজকে এই রিসর্টের অনেকগুলো যারা পার্টনার রয়েছেন তারা হয়তো এর জন্য দায়ী নন। তারা একজন পার্টনার ফোন করেছিলেন, উনি যথেষ্ট ভালো বিহেভ করেছেন, কিন্তু এই সমীর বাবু এবং মানে ওরফে লালুদা, আপনার যে অ্যাটিটিউড, আপনি যেভাবে ডিল করেন কাস্টমারকে, এইভাবে ব্যবসা করা যায় না। এটা চিটিংবাজি এক ধরনের মানুষের সাথে, মানুষকে মিথ্যা বলা, এটা করতে পারেন না আপনি। আপনি একটা পরিষেবা মানে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, সেখানে এইভাবে করতে পারেন না আপনি। আমি আপনার সাথে দীর্ঘদিন ভদ্রভাবে কথা বলেছি, মানে এই নয় যে আপনি ভাবছেন যে আমি আর 5জন কে না কে একটা ক্যামেরা হারিয়েছে, এরকম ব্যাপার নয় দাদা। ব্যাপারটা আমি খুব ভদ্রভাবে পোলাইটলি আপনার সাথে প্রত্যেক মুহূর্তে কথা বলে গেছি। আজকে আপনি ক্যামেরা যদি ওখানে নাও পাই না, কিন্তু আজকে এই ভিডিওটা আমার থেকে যাবে, এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু ঘুরবে। আর যারা সুন্দরবন যাবে তারা কিন্তু এই ভিডিওটা যদি দেখে থাকে, আপনার রিসর্টে কোনোদিনও যাবে না। অ্যাটলিস্ট আমি এটা করতে বাধ্য হলাম বিকজ আপনাদের এই মানে আটার ক্যালাসনেস, মিথ্যুক আপনারা, এবং আপনারা এই জিনিসটা আগামী দিনেও কারোর সাথে করতে পারেন সেই জন্য আমি অ্যালার্ট করে দিলাম লোককে। রিসর্টের নাম সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট, জেমসপুর, সার্জেলি আইল্যান্ড। আমার খুব পছন্দের রিসর্ট হওয়া সত্ত্বেও আমি আজকে এটা বলতে বাধ্য হলাম। যাই হোক, আমি কালকে যাব, আপনারা ডেফিনেটলি চাইবেন আপডেট আসুক, আমি ডেফিনেটলি আপডেট দেওয়ার চেষ্টা করব। আমি এই ভিডিওটা বানানোর পর কালকে যখন ওখানে যাব, আমি চেষ্টা করবো সেই ভিডিওটাও আপনাদের সামনে আনার, এবং সেখানে গিয়ে আপনারা কি দেখবেন সেটা আপনারা ভিডিওর মাধ্যমে পরে জানতে পারবেন। যখন আমি যে বিষয়টি গিয়ে ডেফিনেটলি আমি বিষয়টি ওখানে গিয়ে শ্যুট করব, দেখাবো লোককে যে কি পরিস্থিতি কি চলছে। আর এখানে একজন লিখেছেন সৌমদীপ বণিক, সবাইকে জানান রিসর্টের নাম। তাহলে দেখুন, মানে সত্যি কথা বলতে
এটা আমি আমি নিজের খুব খারাপ লাগে জানেন তো, এই ধরনের আমি এইরকম টাইপের মানুষ নই। মানে আমি এরকম চাই না যে কোনো একটা রিসোর্ট বন্ধ হয়ে যাক, তার ব্যবসা নষ্ট হয়ে যাক, কিন্তু এটা যদি অ্যাটিটিউড হয় তাহলে আপনি কি সেটা করবেন না? আমার জায়গা থাকলে আপনি কি সেটা করতেন না? মানে আমি সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিটের একটা কথা বলতে চাই, এই জিনিসটা আমার সাথে আপনারা করলেন, আজকে আপনারা বলছেন অপেক্ষা করে যান। আমার এই ক্যামেরাটা ওখান থেকে অন্য কোথাও চলে গেলে তখন আমি ক্যামেরাটা তো আর পাবো না। আমার ওই ফুটেজগুলো নেই যেখানে আপনারা যদি দেখতেন যে সুন্দরবনে যখন ওই ঘটনাটা ঘটেছে, যেখানে সুন্দরবনের লঞ্চ খারাপ হয়ে গিয়ে জঙ্গলের মাঝখানে লঞ্চটা গিয়ে একবারে মানে নদীর মাঝখানে খারাপ হয়ে গিয়ে জঙ্গলে ঢুকে গেছে, সেখানে গিয়ে পুরো লঞ্চটা বাড়ি খেয়েছে একটা বিশাল বড় গাছের সাথে, এবং যেখানে আমাদের লঞ্চটা অ্যাক্সিডেন্টের মুখে পড়েছে সেই লঞ্চটার মাথাটা পুরো জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, এবং ওই জঙ্গলে তো বাঘ আছে, বাঘ তো আছেই। তো আমার বক্তব্য, আমি এই ফুটেজটা দেখাতে চেয়েছি, আমি দেখাতাম, আমার এই ফুটেজটা নেই, আমার ক্যামেরাটা গায়েব হয়ে গেছে, জানা ধরে নিলাম চুরি হয়ে গেছে, ধরে নিলাম আমি খুইয়ে ফেলেছি, ধরে নিলাম আপনার রিসোর্টে আছে, আপনি কেন আমাকে সিসিটিভি ফুটেজ দেখাবেন না? এটা আমার প্রশ্ন, এটা আমার প্রশ্ন। শুধু আমি বলছি না আপনি নিয়েছেন, কিন্তু আমার প্রশ্ন যে আপনি আমাকে দেখালেন না কেন? মিথ্যে কথা কেন বললেন আমাকে যে ওখানে নেই? আপনি দায় এড়ালেন কেন? যদি আপনি দায় এড়ান তাহলে আপনিও কিন্তু ভাগিদার হয়ে যান কোনো অন্যায়ের। আজকে আপনি যে প্রশ্নটা করছেন প্রিয়া দত্ত, ঘটতে পারে। দেখুন আমি একটা কথা বলি, যারা ব্যবসা করছেন তারা গাড়ি, আপনি যদি বাড়ি থেকে গাড়ি যান, সেখানে আপনার গাড়িতে হতে পারে যে আপনার গাড়ি রাস্তায় খারাপ হয়ে গেল, হতে পারে, সেখানে হয়তো রিস্ক ফ্যাক্টরটা কম। কিন্তু সুন্দরবনের মতন জায়গায় যেখানে আপনার জলে কুমির, ডাঙায় বাঘ, আমি মানছি দুর্ঘটনার চান্সেস খুব কম ছিল, কারণ রিসোর্ট মানে খারাপ হয়ে গেছে লঞ্চটা, তার মানে এটা তো ডুবে যাবে এরকম তো নয়, সারানো হয়েছে, কষ্ট করে সারিয়েছে, অন্য বোটগুলো এসেছিল তারা হেল্প করেছে, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানানো হয়েছিল। আমি কিন্তু এখানে আমি ভিডিওটা যখন বানাতাম কিন্তু রিসোর্টের এগেনস্টে কোনো অভিযোগ করতাম না বিষয়টা নিয়ে, কারণ যারা এটা করছেন, যারা এই লঞ্চটা চালাচ্ছেন, তাদের তো রুজি রুটি এটা, তাদের তো পেট চলে, যিনি ওখানে কাজ করেন রিসোর্টে তার তো পেট চলে, তিনি তো সততার সাথে কাজটা করছেন। কিন্তু মালিক পক্ষ এই ধরনের কেন হবে? মালিক পক্ষ কেন এই লঞ্চগুলোকে মেনটেনেন্স করবেন না? কেন এতদিন ধরে ক্লাচ প্লেট খারাপ হয়? আমি এই ঘটনা আমার সাথে ডিসেম্বর মাসেও সেম লঞ্চে ঘটেছিল, কিন্তু ওই লেভেলে ঘটেনি, লঞ্চটা সেম ভাবে আটকে গেছিল। সেটা হতে পারে, আমার অনেক পরিচিত অনেকের সাথে এরকম সুন্দরবনের ঘটনা ঘটেছে, এটা দুর্ঘটনা, কিন্তু সেখানে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, ঠিক আছে, আমি এটা মেনে নিচ্ছি, কিন্তু আমি ব্লগে দেখাতাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আমার অভিযোগ তো সেটা নিয়ে নয়, আমি শুধু বলছি যে এটা নিয়ে মেনটেনেন্স কেন করবেন না? আপনারা করেন না, কারণ আপনাদের পয়সা ইনকাম নিয়ে কথা, করা নিয়ে কথা, আপনাদের কোনো যায় আসে না। টুরিস্টের এই তো আপনাদের মানসিকতা টুরিস্টদের প্রতি, যে টুরিস্ট ওখানে গেল, একটা ক্যামেরা হারিয়ে ফেললো, বা ক্যামেরাটা খোয়া গেল, বা ক্যামেরাটাকে চুরি করে নিল, আপনাদের কোনো দায় নেই, কি যায় আসে কার কি ক্যামেরা হারিয়েছে? এইটাই হচ্ছে সাইকোলজি। আর এই সাইকোলজির জন্য আপনারা পরিষেবা শুধু মানে পয়সা নেবেন, মিনিমাম পরিষেবা দেবেন, কিন্তু কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে তার দায় আপনাদের নয়, আপনারা হাত তুলে নেবেন। এটা হতে পারে না। আমি এখানে পরিষ্কার বলছি, অর্পণদা যিনি আমাদের পুরো জিনিসটাকে লিড করেছিলেন, অর্পণদাকে আমি যতটুকু দেখেছি, অর্পণদার কাছ থেকে আমি কোঅর্ডিনেশন আশা করেছিলাম, সেই কোঅর্ডিনেশনটা পেয়েছি। অর্পণদার বক্তব্য অনুযায়ী অর্পণদার হাতে কিছু নেই, অর্পণদা সেই কারণে মালিকদের সাথে যোগাযোগ করে দিয়েছিলেন, এটা অ্যাজ পার অর্পণদা। আমি কথা বলেছিলাম তাদের সাথে, এবং তার আজকে ফলাফল আমার সাথে এটা ঘটলো, আমি মিথ্যা পেলাম, এবং আমাকে বাধ্য হয়ে সুন্দরবন দৌড়তে হচ্ছে এফআইআর করার জন্য। আমি চাই না এটা কারোর সাথে ঘটুক। যাই হোক, আমার এই লাইফটা আপনারা যদি মনে করেন শেয়ার করবেন, শেয়ার করতে পারেন, কারণ এই ধরনের ঘটনার সাক্ষী হওয়া খুব দরকার। লাইফে অনেক কিছুই ঘটে, মানে আমার সাথে আমার ক্যামেরাটা হারিয়েছে, আমার ক্যামেরা আমার রুজি রুটির জায়গা। আমি একটা ক্যামেরা আজকে হারিয়ে গেল 40,000 টাকা দিয়ে, আমার একটা ক্যামেরা কিনতে গেলে আমার অনেক সময় লাগবে। আমরা অনেক কিছু জমিয়ে পয়সা জমিয়ে জিনিসগুলো কিনি। আমাদের এরকম নয় যে আমাদের প্রচুর টাকা আছে, আমরা একটার পর একটা জিনিস কিনে নেবো কালকে। আপনাদের কাছে ওগুলো গুরুত্ব নেই, আমি জানি আমার গুরুত্ব নেই, কিন্তু দেখা যাক কি হয়। আমি এই ব্যাপারটা নিয়ে সুন্দরবন কোস্টাল পিএস এর সাথে কথা বলেছি, ওনারা আমাকে যেটা জানিয়েছেন যে ব্যাপারটাতে ওনারা সহযোগিতা করবেন, ওনারা আসতে বলেছেন, আমার সাথে একজনকে জয়েন হতে চাইছেন। তো আমি বললাম যে আমি যাচ্ছি, এবং আমি লাস্ট একটা অনুরোধ করছি, যদি এই ক্যামেরাটা কেউ পেয়ে যান,
প্লিজ ফেরত দিন। ফেরত না দিলে পরে কি প্রবলেম হবে সেটা কিন্তু আপনারা অলরেডি বুঝে যাবেন এখান থেকে। যদি পেয়ে যান তাহলে প্লিজ ক্যামেরাটা ফেরত দিন। আমার অনুরোধ, ক্যামেরা যদি ফেরত দেন আমি আপনার নাম ভাইরাল করবো না, আমি আপনাকে রিওয়ার্ড পর্যন্ত দেবো, কিন্তু প্লিজ ক্যামেরা ফেরত দিয়ে দিন। ক্যামেরাটার মধ্যে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস আছে, ক্যামেরাটা ভীষণ গুরুত্বপূর্ণ, এবং আমি চাই যে ক্যামেরাটা আমার কাছে ফিরে আসুক। এটা আমার রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে, যারা এই ভিডিওটাকে শেয়ার করবেন এবং পৌঁছে দেবেন ওই জায়গাতে। আমি আবার জায়গাটা মেনশন করে দিচ্ছি, সুন্দরবন, সাতজেলি আইল্যান্ড, দয়াপুর থেকে যেতে হয়, জেমসপুর জায়গাটার নাম, এবং সেখানে সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট। আমার লাস্ট ফুটেজ যেটি আমি পেয়েছি আমি এখানে আপনাদের দেখাচ্ছি, সবই আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই দেখুন, আমি একটা ছবি আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই দেখুন, এটি আমার পরিবারের ছবি। এইখানে এই ক্যামেরাটার এখানে দেখতে পাবেন, এই যে দেখুন আমি মার্ক করে রেখেছি। আমার ভাই যখন এই ক্যামেরাটাকে নিয়েছিল, ওর এখানে লাস্ট ক্যামেরাটা এখানে শো করছে, এইখানে ছিল পকেটে। এরপর আর কোনো ছবি নেই এবং সেটা মিসিং। এই ছবিটা ওই জায়গাটাতে, যেখানে যারা ওই জায়গাতে থাকেন, জেমসপুরের ওই সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিটের ঠিক পেছন দিকটা, ওখানে একটা মাঠ আছে, একটা ছোট্ট খাল মতো আছে, তার পাশ দিয়ে পেছন দিক দিয়ে এসে একটা মাঠের মধ্যে একটা খড়ের গোলা ছিল, ওইখানটাতে আমার লাস্ট ট্রেস হয়েছে। যদি ওখানে কেউ পেয়ে থাকেন, যদি মনে করেন এটা বিক্রি করে দেওয়ার ধান্দা করছেন বা ওটা কোথাও সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আপনার কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ এটা করবেন না। এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা প্লিজ ফেরত দিন আমাকে। আমি ক্যামেরাটা পেলে আপনাকে রিওয়ার্ড দেবো, হয়তো আমি আপনাকে 10,000 টাকা দিতে পারবো না, কিন্তু প্লিজ ফেরত দেবো। আমার একটা গুরুত্বপূর্ণ দরকারি একটা জিনিস, এটা প্লিজ অন্য জায়গায় বিক্রি করবেন না বা ডিস্ট্রয় করে দেবেন না ভয়। আপনি দিয়ে দিন, আমি ব্যাপারটাকে নিয়ে যদি পুলিশও ব্যাপারটা আসে আমি ব্যাপারটাকে ম্যানেজ করে নেবো, কিন্তু আমার ক্যামেরাটা প্লিজ ফেরত দিন। আমি কথা দিচ্ছি, আমি একজন জার্নালিস্ট হয়ে কথা দিচ্ছি যে আমি কোনো পুলিশ কেস আপনার এগেনস্টে হবে না, কোনো সমস্যা কিছু হবে না, আমি শুধু জিনিসটা ফেরত দিয়ে নিচ্ছি। ফেরত দিয়ে দিন, তাহলে আমার হয়ে যাবে। বাট যদি এটা না দেন, তারপর আইনি কি পথ, যদি আপনাকে ধরা পড়েন আপনি, তারপর সেটা আপনি জানেন আপনার কি হবে যদি আপনি না দিয়ে থাকেন। যদি আপনি ধরা পড়েন, ডিস্ট্রয় করে দেন, তার থেকে দুর্ভাগ্য আমার কিছু থাকবে না। তো আমার এই জন্য আপনার কাছে অনুরোধ যে একটা ক্রিয়েটার, একজন জার্নালিস্ট, একজন ইউটিউবারের জিনিস নষ্ট করবেন না। এটা আমাদের খুব কাজের জিনিস, আমরা এগুলো আমাদের খুব দরকারি জিনিস। এগুলো বিক্রি করে অন্যকে দিয়ে বিশাল কিছু বড় লোক আপনি হবেন না। তো সত্যি যদি মনে করেন যে একটা মায়ার মানে দয়ার জায়গা থেকে, একটা মানবিকতার জায়গা থেকে আপনি একটা মানুষ হিসেবে জিনিসটা ফেরত দিতে চান, তাহলে প্লিজ পিএসএফ ফেরত দিয়ে দিন, থানাতে জমা দিয়ে দিন, লোকাল থানাতে বা লোকাল প্রশাসনকে দিয়ে দিন, বা আমি কালকে যাচ্ছি, আমার কাছে ফেরত দিয়ে দিন। আর আপনাদের কাছে অনুরোধ রইল, আপনার ভিডিওটি প্লিজ শেয়ার করুন। যদি ওই এলাকায় কেউ থেকে থাকে আপনার পরিচিত, তাদের কাছে শেয়ার করুন ভিডিওটি, আর আমাকে জানান যে এরকম যদি কিছু ঘটনা ঘটে থাকে, আপনি যদি কোনো সন্ধান পেয়ে থাকেন, আমাকে আমার যে এই ফেসবুকের মেসেঞ্জার রয়েছে সেটা প্লিজ আপনি সেখানে আমাকে উইথ ফটোগ্রাফ এই ক্যামেরাটির সন্ধান যদি পেয়ে থাকেন আমাকে পাঠিয়ে দিন, একদম আড়ালে আবডালে। আমি আপনাকে যাবো, গিয়ে আপনাকে রিওয়ার্ড দিয়ে জিনিসটা নিয়ে আসবো, আমি কথা দিচ্ছি, প্রমিস করছি। কোনো এক্ষেত্রে আপনি ভাববেন না যে এমন কিছু করবো যে আপনাকে ধরিয়ে দেবো পুলিশে, না, আমি ধরাবো না, কথা দিলাম। আমি জাস্ট জিনিসটা আপনাকে নেব, আমি আপনাকে আর কোনো আপনার এগেইনস্টে কমপ্লেন করবো না। আর ভিডিওটা শেষ করতে করতে আপনাদের শুধু একটা বলবো, যদি আপনারা অনেকেই আমাকে সবসময় বলেন আমার সাথে জয়েন হতে চান, আমার ফ্যামিলির পার্ট হতে চান, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ কুনাল বোস যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেটা অলরেডি আমি তৈরি করেছি। আপনারা যদি জয়েন করতে চান জয়েন করতে পারেন, এই রিলেটেড আরো আপডেট আমি ওখানে দেবো। আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে কুনাল বোস সার্চ করতে পারেন গ্রুপে, যেখানে দেখবেন গ্রুপ অপশনটি রয়েছে। সেই গ্রুপ অপশনটির মধ্যে মানে আপনি যখন চ্যাটের সাইডে আপনি যেই করবেন, সোয়াইপ করবেন, তখন দেখবেন ওখানে নতুন একটা অপশন তৈরি হয়েছে হোয়াটসঅ্যাপের গ্রুপস। তো মানে এটা হচ্ছে, সরি চ্যানেল, গ্রুপ না, হোয়াটসঅ্যাপ চ্যানেল যেটা রয়েছে, চ্যানেলস। সেই চ্যানেলসে আমার যে চ্যানেলটা রয়েছে ওটা জয়েন করে যান, আমি ওখানে ডিটেলে আপনাদের জানাতে থাকবো। আর আমি লিঙ্কটা নিচে মেনশন করে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ যে চ্যানেলটা রয়েছে আমার। আপনাদের এখানে অনেকেই মতামত জানালেন, যদি এখানে একজন আমার সাথে আবার যুক্ত হতে চাইছেন, আমি জানি না আদৌ কিনা, আমি তো এখানে শেষ করছি। আমি শুধু শেষ করার আগে এটুকুই বলবো যে যদি সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট তাদের কাছে আমার ক্যামেরা থাকে,
তাদেরও অনুরোধ জানাবো, প্লিজ আপনারাও আমার ক্যামেরাটা ফেরত দিন। আর এই যে গরিমসিটা করলাম, আমি দেখুন আমি এখনো পর্যন্ত আপনাদের কিন্তু একবারও বলিনি যে আপনাদের কাছে ক্যামেরা আছে আপনারা ফেরত দিন, আমি লাস্টে গিয়ে বললাম, কারণ আপনাদের বিরুদ্ধে তো আমার সেই ধরনের কোনো সন্দেহ ছিলই না। আজকে আপনারা আমাকে বাধ্য করলেন। এনিওয়ে, লাইভটা এতক্ষণ ধরে দেখলেন, অনেকেই দেখলেন, আমি দেখতে পাচ্ছি। আহ, সবাই অনুরোধ করছি, আমি জাস্ট কয়েকজনের কমেন্ট পড়ব, অনেকক্ষণ ধরে আপনারা কমেন্ট করেছেন, আমরাও সব অনুরোধ করছি প্লিজ ফেরত দিন। থ্যাংক ইউ কাকলি মিত্র, প্রিয়া দত্ত, ডেফিনেটলি আমি আপডেট দেওয়ার চেষ্টা করব। সুন্দরবন ট্যুরিজমের কোনো অর্গানাইজেশন আছে, যদি থাকে সেখানে কি এই রিসর্ট বা ট্যুরিজম কোম্পানির রেজিস্টার্ড এরকম কি লাইবিলিটি থাকা দরকার? প্রদীপ চক্রবর্তী লিখেছেন। যাই হোক, আপনারা যে কমেন্ট গুলো করেছেন, সুপর্ণা মজুমদার, এই ক্যামেরাটা নিয়ে কারোর বিশেষ কোনো সুবিধে হবে না, তাই রিটার্ন করুন। এই ক্যামেরাটা নিলে তার একটা ব্যাটারি রিচার্জ করার জিনিস কিনতে হবে, তার জন্য খরচ করতে হবে, অনেক দাম ওঠার। তো যাই হোক না, দিয়ে দিন না আমার ক্যামেরা। আপনি যদি আমি জানি আপনি পেয়েছেন, কারণ আমরা ওদিনকে রাত্রিবেলা খুঁজতে গিয়েছিলাম, ক্যামেরাটা ওখানে ছিল না কোথাও। দেখুন, ক্যামেরাটা যেহেতু রাস্তায় পড়েনি, তাই নিশ্চয়ই মানে রাস্তায় নেই, তাই কেউ পেয়েছেন, অথবা রাস্তায় পড়েনি, অথবা রিসোর্টে আছে। রিসোর্টে আছে এবং রিসোর্ট থেকে আমাকে দেওয়া হচ্ছে না। এই তিনটে জিনিস হতে পারে: এক, রিসোর্টে আছে, বাইরে পড়েনি; দুই, রিসোর্টের বাইরে পড়েছে, কেউ পেয়েছেন; আর তিন, কোথাও পড়েনি, এটা হতে পারে না। কেউ না কেউ তো পেয়েছেন, ওটা পড়ে আছে কোনো একটা জায়গায়, কিন্তু কেউ পাননি, এটা হতে পারে না। কারণ আমি সমস্তটা খুঁজে দেখে নিয়েছি, ইদার ওটা রিসোর্টে আছে অথবা ওটা রিসোর্টের বাইরে কেউ পেয়েছেন, যে কোনো একটা ঘটনা ঘটবে। আমি কাউকে ব্লেম করিনি, কারোর এগেনস্টে কমপ্লেন করিনি, কিন্তু যখন আমাকে মিসগাইড করা হয়েছে, মিসলিড করা হয়েছে, দু রকমের কথা বলা হয়েছে। একবার যখন বলা হয়েছে একজন পেয়েছেন, 10,000 টাকা চাইছেন, পরে বলা হলো না উনি ইয়ার্কি মারছেন। আজকেও আমি কথা বলে দেখেছি, ওখানে যিনি সারেং রয়েছেন উনি গিয়েছিলেন কথা বলতে। এই ব্যক্তি যিনি ওখানে রিসর্টে কাজ করেন, একসময় কাজ করতেন, যিনি এই মস্করাটা করেছেন, তার সাথে এখন রিসর্টের সম্পর্ক খুব একটা ভালো না। তিনি নাকি বলেছেন যে আমি নাকি উনি মস্করা করেছেন। এখন গল্পটা হচ্ছে, কে মস্করা করেছে কে মস্করাটা করেনি আমি রিয়েলি জানি না, বাট ফাইনালি আমি জানলাম সুন্দরবন ম্যানগ্রোভ রিট্রিট, দিস ইজ নট ডান। আমার সাথে এটা করাটা অন্যায়। আপনাদের, আপনি যেটা অন্যায়টা করলেন, যে আমাকে অবজ্ঞাটা করলেন, তার ফল আজকে এইটা। আমি চাই প্রত্যেকটা টুরিস্ট, প্রত্যেকটা মানুষ যখনই কোনো এই ধরনের ঘটনা ঘটবে তার প্রতিবাদ করবেন। অ্যাটলিস্ট তাহলে আমার ক্যামেরা হারিয়েছে বলে নয়, আমার যদি ওখানে লোকাল মানে ওখানে যদি আমার কোনো পরিবারের কারো হারাতো, আমি তবুও এইভাবে সোচ্চার হতাম। বিষয়টা হচ্ছে হারানোর নয়। যে কোনো জিনিস হারায় আমরা অনেক সময় পাই না, অনেক কিছু হারিয়ে যায়। এবার তো বইমেলায় গিয়ে আমার ওয়াইফের আনন্দের একটা দামি হাতের জিনিস হারিয়ে গেছে। কি করব, আমি কাকে কমপ্লেন করবো? কিন্তু মিথ্যে কথা বলা হয়েছে এখানে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সিসিটিভি না দেখে জানানো হয়েছে সিসিটিভি নেই, এটা এখানে আমার সন্দেহ বাড়ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। যারা বলছেন, শ্রমিক মন্ডল একটু দেখবি ব্যাপারটা। আচ্ছা, আপনি কাকে, সুপর্ণা দিয়ে আপনি কাকে লিখেছেন জানি না, যিনি আমার এই ক্যামেরাটি পাবেন, আমার তার কাছে অনুরোধ রইল যে আপনি আমাকে মেসেঞ্জারে মেসেজ করুন। আমি আমার ক্যামেরাটার ছবি দিয়ে মেসেজ করুন, নিঃশব্দে করুন। আমি আপনাকে নিঃশব্দে জিনিসটা ওখান থেকে নিয়ে আসবো, কথা দিচ্ছি, বাট ক্যামেরাটা আমার চাই। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। রিতম শাহ, কুণালদা, বুঝতে পারছি আপনাকে এগোতে বাধা দেওয়া হচ্ছে, ডোন্ট ওয়ারি, ভালো সময় আসবেই দাদা, স্টে স্ট্রং এন্ড অলওয়েজ। আমি জানি না কে আমাকে বাধা দিচ্ছে, এখানে বাধা দেওয়ার ব্যাপার নেই রিতম বাবু। ব্যাপারটা হচ্ছে এখানে সিম্পলি একটা জিনিস চুরি হয়ে গেছে বা একটা জিনিস মিসপ্লেস হয়েছে, সেখান থেকে কেউ নিয়ে নিয়েছে। দুটো ঘটনা ঘটতে পারে, একটা মিসপ্লেস হয়েছিল, আমি তো বুঝতে পারছি না জিনিসটা কি হয়েছে, কারণ আমার যার কাছে ছিল আমার ভাই, সে তো যখন রাত্রিবেলা গিয়ে আমি জিজ্ঞেস করছি আমার ক্যামেরা কোথায়, ক্যামেরা তো নিয়ে এসেছিলাম, মানে ও বুঝতে পারে ওর পকেট থেকে ইধার পড়ে গেছে, সেটা কেউ পেয়ে নিয়ে নিয়েছে, আর অথবা আমার রিসর্ট থেকে কেউ চুরি করে নিয়েছে। এখন ব্যাপারটা দেখুন, যদি রিসর্ট আমাকে সিসিটিভিটা দেখিয়ে দেয় যে ওনাদের এখানে আমরা নিয়ে ঢুকিনি, তাহলে তো যেটাকে আমরা বলি যে দুধ কা দুধ পানি কা পানি, ক্লিয়ার হয়ে গেল যে না, রিসর্টের কোনো দায় নেই, রিসর্টের কাছে নেই, রিসর্ট পাইনি। তো যদি রিসর্ট সিসিটিভিটা দেখিয়ে দেয় তাহলে গল্পটা শেষ না? যদি না দেখায় তখন আপনি কি সন্দেহ করবেন? কেন এখন ওনারা বলছেন যে টাইম প্লিজ দিন, দুদিন, একদিন ধরে কি হলো? কেন আমি একদিন ধরে, আমাকে কি একদিন ধরে মানে আমাকে নিয়ে মস্করা করা হচ্ছিল? আপনার মনে হচ্ছিল যে আমি কমপ্লেনটা করছি, বারবার ধরে মস্করা করছি আমি? এনিওয়ে, যাই হোক, আমি লাইভটা এখানে শেষ করছি।
আর যারা যারা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে চাইছেন, আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন। শ্রমিক বাবু, আপনি কেন নাম্বার চাইছেন এখানে আমি নাম্বার দিতে পারবো না, আপনি প্লিজ আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করুন, আপনার কি বক্তব্য আমি ওখানে শুনছি, আপনার সাথে কথা বলছি। আর আমার যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলটা জয়েন করতে চান, আমি ওখানে ডিটেলে আপনাদের সব আপডেট দিতে থাকবো। কালকে আমি যাবতীয় ওখানে যাবো, প্রত্যেক মুহূর্তের ছবি আপনাদের সাথে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করবো, ইনস্টাগ্রামে শেয়ার করবো, আমার প্রত্যেকটা মোমেন্ট আপনাদের সাথে আমি শেয়ার করবো। আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হয়ে যান। হোয়াটসঅ্যাপ চ্যানেলটা কুনাল বোস নামে আছে, আমি লিঙ্কটা এখানে লাইভে শেয়ার করে দিচ্ছি আপনাদের সাথে। ওয়েট, আমার চ্যানেলের লিঙ্ক আমি এখানে শেয়ার করে দিচ্ছি। আমার নাম আপনারা গিয়ে সার্চ করবেন, কুনাল বোস বলে পেয়ে যাবেন চ্যানেল লিঙ্ক, আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম। এই লিঙ্কটা পেয়ে যাবেন, আপনারা এখানে জয়েন করুন। আমি কাল থেকে যাবতীয় আপডেট এটা আপনাদের দেবো, এখানে আপনারা পাবেন আপডেটটা। আমার সাথে যা ঘটবে প্রত্যেক মোমেন্ট এটা আপনাদের সব আপডেট দিতে থাকবো। এখানে আমি পোস্ট করছি, আমার চ্যানেলের লিঙ্ক আমি এখানে শেয়ার করে দিচ্ছি, দিয়ে দিলাম আমি লিঙ্কটা। আপনারা এই লিঙ্কটা পেয়ে গেছেন, এই লিঙ্কটা থেকে আমার জয়েন করে যাবেন, আই মিন হ্যাঁ ওখানে জয়েন করে যাবেন। আমি প্রত্যেকটা আপডেট ওখানে আপনাদের দেবো, কারণ সবাই তো ইনস্টাগ্রাম নাও দেখতে পারেন সবসময়, বা ফেসবুক নাও দেখতে পারেন। আপনি যদি মনে করেন যে হ্যাঁ আপনি এরকম একটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ যে শেষ পর্যন্ত আমি কি দেখে ছাড়ছি সেটা আপনারাও দেখতে চান, তাহলে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে যাবতীয় আপডেটটা পাবেন। থ্যাংক ইউ আপনাদের প্রত্যেককে, আপনারা এতক্ষণ ধরে আপনারা 200 জন প্রায় কন্টিনিউয়াসলি লাইভটা দেখলেন। খারাপ লাগছে, এক সপ্তাহ ঘুরে এসেছি, ভেবেছিলাম একটা ব্লগ দেবো, সেটা তো দেওয়ার ইচ্ছে নেই। ক্যামেরাটা পেলে ডেফিনেটলি দেবো, শেষ দেখে ছাড়বো যতক্ষণ না পর্যন্ত আমি আমার ক্যামেরাটা পাচ্ছি। আর একটা জিনিস হারিয়ে গেলে খুব কষ্ট হয়, খুব কষ্টের জিনিস তো এইসব জিনিস, আমাদের শখের জিনিস নয় এগুলো, আমাদের কাজের জিনিস। পার্থিব রয় ক্যামেরাটা পেয়ে যাবো বারবার লিখে আপনার দৃষ্টি আকর্ষণ করি আমি, যাতে এটা করার কোনো দরকার নেই। আমি দেখতে পাচ্ছি আপনি লিখছেন, তো এতবার করে ক্যামেরা পেয়ে যাবেন বলে লাভ নেই। ক্যামেরা যদি পাওয়ার হয় তাহলে আমি ডেফিনেটলি পাবো। তো আপাতত এখানে শেষ করছি লাইভটা। যদি আপনারা পারেন, আপনাদের কাছে রিকোয়েস্ট হলো শেয়ার করবেন লাইভটা। আর যদি আপনারা কোনো খবর পান আমাকে প্লিজ জানাবেন। এখানে শেষ করছি, কিন্তু শেষ দেখে ছাড়ো। ধন্যবাদ।